সিএম ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করেছো তুমি কুহুপু? তোমার বিয়ে তো অলরেডি ঠিক হয়েছে, জানো তো? কুহু অস্থির, সাথে সাথে ফোন থেকে সিয়ামের নাম্বার সরিয়ে কায়ার দিকে সতর্ক দৃষ্টি ছুড়ল। আস্তে কথা বল, শুনে ফেলবে কেউ। কায়া কিছু না বুঝে তাকিয়ে রইল কুহুর দিকে। কায়ার এভাবে তাকানো দেখে কুহু না চাইতেও জবাব দিল। কিসের বিয়ে? আমি বিয়ে করছি না, কাউকেই না। দরকার হলে কুমারী থাকবো সারা জীবন, তবুও কাব্য ভাইকে বিয়ে করছি না আমি, গট ইট? কুহুর এমন পাগলাটে বাচ্চামো ভাবনায় কায়া চূড়ান্ত হতাশ, সেভাবেই বলল। এই কাব্য এই কাবু ভাইকেই তুমি ভালোবাসতে কুহুপু। আর কাজটা যখন আল্লাহ পাক নিজেই ঠিক করতে চাইছেন, ঠিক তখনই তোমার সব পাগলামি শুরু হয়ে গেল। বউকে গেছো তুমি পুরোপুরি। কুহু ভ্রু কুচকে তাকিয়ে থাকে কায়ার দিকে, নিজেও বাঁকাভাবে কথা শোনায়। আমি ঠিকই আছি কায়া। আমার দিল এতটাও নরম না, এত কিছুর পরে তাকে এতটা সহজে নিজেকে হস্তান্তর দিতে পারবো না কায়া। আমি এতটা সহজলভ্য নই বল। কাব্য ভাই চাইলেন আর আমাকে পেয়ে গেলেন, আর আমি আমি যখন চাইলাম তখন তো আমি তাকে পাইনি। উনি এসব ভুলে গেলেও তার দেয়া থাপ্পড় অপমান আমি আমি কিচ্ছু ভুলিনি। একটু থেমে কুহু এবার চোখ মুখ শক্ত করে কঠিন কণ্ঠে শোনায়। আই নিড রিভেঞ্জ। এক সাথে সাথেই কায়া ভ্রু বাঁকালো। কুহুর কঠিন কঠোর মুখটুকু দেখে আশ্চর্য হয় ভীষণ। কতটা মায়াবী ছিল কুহু 6 মাস আগে, আর এখন প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছে রীতিমতো। মায়াবী এই মুখটার আজ কোথাও কোনো দয়ার, ভালোবাসা, স্নেহের রেশটুকুও নেই। কায়া বোঝায় এই পাগলকে। কার থেকে রিভেঞ্জ নিবে তুমি কুহুপু? কাব্য ভাইয়ের থেকে, যাকে তুমি এখনো, লিটারালি এখনো ভালোবাসো। যা হয়েছে হয়েছে কুহুপু, ভুলে যাও সব। এখন তো সবটা সুন্দর হচ্ছে, কেন যেচে নিজের কষ্ট নিজের জন্য আনতে চাইছো? হ্যাঁ, কুহু পাগলে কায়ার হাতটা নিজের থেকে ছাড়িয়ে দিয়ে জেদ দেখিয়ে চিৎকার করে ওঠে। না না, এত সহজে না। আমাকে থাপ্পড় দিয়ে রিজেক্ট করা, ক্রমাগত দূরে সরিয়ে রাখা, একটার পর একটা কষ্ট, এসব এইসব এত সহজে আমি অন্তত ভুলবো না। সে ভেবেছে একটা সরি, একটু ভালোবাসার কথা, আর আমি সবটা ভুলে যাব। এতটা মূর্খ না আমি। কুহু থামলো, তারপর শ্বাস টেনে নিয়ে পুনরায় বলল। এখন যদি উনি খুব সহজে আমাকে পেয়ে যায়, বলা যায় না আজ থেকে কয়েক বছর পর ওনার আবার আমার উপর থেকে মন উঠে গেলে একইভাবে কষ্ট দিতে তার বুকে বাঁধবে না একটু? আমি দেখতে চাই সে আমার জন্য কতটা দূর যেতে পারে। তারপর আমি এই বিয়ে নিয়ে ভাববো, তার আগে না। কায়া দীর্ঘশ্বাস ফেলল। কুহুর গোলগাল মুখটার দিকে চেয়ে নিস্তেজ কণ্ঠে জিজ্ঞাসা করল। কি করতে চাইছো তুমি? বদলাটা নিবে কিভাবে? কাব্য ভাইয়ের পেটে ছুরি ঢুকিয়ে? কুহু হালকা হাসল, অদূরে ডুবতে থাকা সূর্যের দিকে চেয়ে ম্লান কণ্ঠে জবাব দিল। আহ, মারবো না আমি তাকে। কি করি সেটা দেখবি কালকের পর। অলরেডি হাফ প্ল্যান করা শেষ। কিন্তু সিয়ামকে দরকার ছিল এখন, সে তো কলটাই ধরছে না। কায়া বিরক্ত হলো, এবার বলল। কাব্য ভাইয়ের হাতে এবার নির্ঘাত তুমি পিটুনি খাবে। এইবার কিন্তু একটা থাপ্পড়ও তোমার জন্য কম হবে। কুহু আবার সিয়ামকে কল দিতে দিতে রহস্য হেসে জবাব দিল। সে এসব জানবেও না। এতক্ষণে সিয়াম কল ধরছে না। এবার না পেরে কুহু সিয়ামের ফ্রেন্ডকে মেসেজ রিকোয়েস্ট দিল। ভাইয়া আমি কুহু, সিয়াম কোথায়? ওর সাথে দরকার ছিল আমার। ওকে বলবেন আমায় কল দিতে একটা। ব্যাস, মেসেজ রিকোয়েস্ট পাঠিয়ে ছোট্ট শ্বাস ফেলে কুহু কায়ার দিকে তাকালো। কায়া চোখ বড় বড় করে আশ্চর্য হয়ে এই নতুন কুহুকে দেখে যাচ্ছে। কায়ার এমন হতভম্ব চোখ দেখে কুহু কায়ার কাঁধে হাত রাখলো, নিস্তেজ কণ্ঠে বলল। ডোন্ট ওয়ারি, আমার এই প্ল্যানে ফ্যামিলির কেউ কষ্ট পাবে না। যা কষ্ট পাওয়ার সব ওই পাষাণ লোকটা পাবে। কায়া এবার মেজাজ হারালো। কুহুর দিকে বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে ওর হাত ছাড়িয়ে দিয়ে গটগট করে বেরিয়ে এলো ছাদের দরজা থেকে। কিন্তু আচমকা দরজার সামনে থমথমে মুখে কাব্যকে দেখে কায়া রীতিমতো ভড়কে গেল। 2 কদম পিছিয়ে তোতলাতে তোতলাতে বলল। কাব্য ভাই? কাব্য দরজার সামনে আড়াআড়ি বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। সেইভাবেই ও একবার দরজার ওপাশে, একবার কুহুর দিকে উকি দিয়ে দেখে আবার কায়ার দিকে তাকালো। কায়ার ফ্যাকাশে মুখটা দেখে এক সময় ভীষণ শান্ত স্বরে বলল। প্ল্যান করা শেষ দুই বোনের। কায়ার চোখ ছানা পোড়া হয়ে গেল। কায়া তোতলাতে তোতলাতে বলল। ভাইয়া আমি আমি না কুহু। সাথে সাথে কাব্য ধমকে দিল। এক্ষুনি স্নিগ্ধের রুমে যাও, আমি আসা পর্যন্ত ওখানেই থাকবো। কথা আছে তোমার সাথে। গো রাইট নাও। এক ধমকেই কায়ার পিত্তি নড়ে উঠল বোধ করি। সাথে সাথে মাথা ক্রমাগত নাড়িয়ে বলতে লাগলো। জি জি, যাচ্ছি। বলেই কায়ার একবার কাব্যের মুখের দিকে তাকানোর সাহস করল না। সেভাবে এক দৌড়ে সিঁড়ি বেয়ে কাব্যের ফ্ল্যাটের দিকে ছুটল। কায়া যেতেই কাব্য ধীরে এসে দরজার সামনে দাঁড়ালো।
কুহু ওদিকে তাকিয়ে ক্রমাগত সিয়ামের নম্বরে কল দিচ্ছে। কাব্য দরজায় হেলান দিল, মাথাটা আলগোছে ঠেসে রাখলো দরজায়। বুকের উপর আড়াআড়ি হাত গুটিয়ে ভীষণ গাঢ় কণ্ঠে ম্লান কণ্ঠে বলে যায়, আমাকে আয়োজন করে কষ্ট দেওয়ার কত কত ভাবনা তোর কুহু, অথচ বোকা তুই জানলি না। একটা বার আমার দিকে ঘৃণার চোখে তাকালে আমি মরে যাই, খান খান হয়ে ছাই হয়ে যায়। বলতে বলতে কাব্য হাসলো, ঠান্ডা মরা একটা হাসি। মাথাটা দরজায় ঠেসে প্রাণহীন দৃষ্টিতে সেভাবেই দেখতে লাগলো সিয়ামের নম্বরে একের পর এক কল করতে থাকা কুহুকে। কাব্যদের ফ্ল্যাটে স্নিগ্ধের রুমে কায়া বিছানার উপর বসে আছে। কায়া বিছানার উপর বসে আছে। কাব্য ওদের সামনে চেয়ারে বসে কিউব মেলাচ্ছে, পায়ের উপর পা তুলে। দরজাটা ভেতর থেকে ছিটকিনি দিয়ে আটকে দেওয়া। কাব্য কিউবটা পুরোপুরি মেলাতে মেলাতে চোখ সম্পূর্ণ কিউবে ফোকাস রেখে গুরুগম্ভীর স্বরে সোজা সাপটা কায়াকে জিজ্ঞাসা করলো, কায়া, ভাসুর হিসেবে তোমাকে আমি প্রশ্ন করছি, আমার কারেক্ট অ্যান্ড অ্যাকুরেট ইনফরমেশন চাই সেসবের। কায়া ঢোক গিলে অসহায় চোখে একবার স্নিগ্ধের দিকে তাকালো। স্নিগ্ধ কঠোর মুখভঙ্গি করে রেখেছে, যেন আজ কায়াকে মিথ্যা বললে মোটেও মাপ দেওয়া হবে না। ভাইয়ের জীবনের ব্যাপারে সে ভীষণ সিরিয়াস। কায়া এ যাত্রায় ভীষণ অসহায় বোধ হলো। ও একবার কাব্যের দিকে চেয়ে মিনমিন করে বলতে চাইলো। কুহুপুর প্রাইভেসি। কাব্য সাথে সাথে কিউবটা ছুঁড়ে ফেলে গর্জে ওঠে, ফাক ইউর প্রাইভেসি। আমার লাইফ ফেল হয়ে যাচ্ছে এখানে, তুমি এখানে প্রাইভেসির কথা বলতে শোনাচ্ছ? কাব্যের এমন জোরে চেঁচিয়ে ধমকে কায়া চমকে উঠল, গুটিয়ে গেল কেমন। স্নিগ্ধ হয়তো বা সেটা বুঝে ও কায়ার হাতটা ধরে আলতো করে থমথমে কণ্ঠে বলল, ভাইয়াকে সব বল। ভাইয়া ভীষণ ডিস্টার্ব কদিন থেকে। কুহু বারবার উর্মিয়াপুর কথা বলছে ভাইয়াকে। ভাইয়া সন্দেহ করছে যে কিছু একটা হয়েছে ওদের দুজনের মধ্যে। একমাত্র তুই হেল্প করতে পারবি ওকে। কায়া অসহায় মানা করতে যাবে, তার আগে স্নিগ্ধ ভীষণ নরম কণ্ঠে হাতের মধ্যে আলতো চাপ দিয়ে বলে উঠল। প্লিজ। স্নিগ্ধের এমন নরম আর্দ্র কণ্ঠে দোটানায় পড়ে যায় কায়া। ও তবুও দ্বিধা করছে দেখে এবার কাব্য থমথমে কণ্ঠে শাসানোর চেষ্টা করে বলে ওঠে, সংশয় করার স্বাদ আছে কায়া? লিসেন, যে বিয়ে আমি নিজে পড়িয়ে দিয়েছি, সে একই বিয়ে আমি এই মুহূর্তে ভাঙতেও পারি, ভেবে নাও। স্নিগ্ধ সাথে সাথে মুখটা কালো করে বলল। ভাইয়া এটা কিন্তু ব্ল্যাকমেইল। কাব্য স্নিগ্ধের দিকে তাকালো, ভ্রু কুচকে কঠিন কণ্ঠে পাল্টা জবাব দিল, যেটা ভাবার ভাব, আমি ডোন্ট কেয়ার। এখন দুজন মিলে ভাব, তোদের সংসার নয় ফাসিলটা, কোনটা চাই? আমার জীবনে সুখী না হতে পারলে স্নিগ্ধ তোকে সুখী হতে দেব না। স্নিগ্ধ মুখটা কালো করে তাকালো কাব্যের দিকে। স্নিগ্ধ জানে কাব্য এসব রাগের মাথায় শুধুমাত্র কায়ার মুখ থেকে কথা বের করার জন্য বলছে, তাইও এতটা ঘাটালো না। ও নিজেও এবার কায়ার দিকে অসহায় চোখে তাকালো। স্নিগ্ধের এই এক চাওয়াতেই কাজ দিল। কায়া তারপরই তোতা পাখির ন্যায় বলা শুরু করলো একে একে সব। কুহুপু আপনার জন্য শুরু থেকেই পাগল ছিল। আমি নিজের চোখে দেখেছি তার সব পাগলামি। কুহুপু আপনার প্রত্যেকটা ব্যাপারে অত্যন্ত অবসেস ছিল। আপনি যা যা পছন্দ করেন সেই সব কুহুপু নিজের মধ্যে এনেছে। সাজেকে গিয়েছিল শুধুমাত্র আপনাকে প্রপোজ করবে বলে। তারপর সেখান থেকে রিজেকশন পায়। শুরুতেই হয়তো কুহু সেটা রিজেকশন বলে ভুলে যেতে পারতো, কিন্তু উর্মি আপু সেদিন হাসপাতালে এসে সদ্য সুইসাইড থেকে বেঁচে ফেরা কুহুপুকে মন যা চায় তাই বলে অপমান করেছে। সাথে এটাও বলে আপনি পাঠিয়েছেন ওনাকে। উনি প্রপোজ করার এই বিষয়টি কুহুপুকে অনেক নিচু করেছেন। লজ্জায় সেদিন কুহুপু আপনার মুখোমুখি হতে চায়নি। তারপর একের পর এক প্রতিদিন কুহুপুর বাজে মেসেজ আর আপনাদের পাঠানো হাসি খুশির ছবি। সেই দিন আপনি বিষয়ে কুহুপুর সাথে কথা বলতেন। উর্মিয়াপুর সেই দিনও কুহুপুকে কল দিয়ে সেই বিষয়টা নিয়ে কুহুপুকে কুকুরের মতো অপমান করত। সাথে বলতো আপনি এসব শেয়ার করেছেন ওনার সাথে। আমাদের বিয়ের ব্যাপারে কুহুপুর সাথে আপনার যে সমস্ত কথা হয়েছিল সেই সবও উর্মি আপু জেনে গিয়েছিল। ও বলেছে আপনি উর্মি আপুকে বলেছেন এইসব। সেটা নিয়েও উর্মি আপু কুহুপুকে অপমান করেছে। তারপর সিয়ামের সাথে রিলেশন। এক এক করে সমস্ত কথা বলে যেতে থাকে কায়া। কাব্য রীতিমতো আহাম্মক হয়ে তাকিয়ে থাকে কায়ার দিকে। ওর হাত থেকে আপনা আপনি কিউব নিচে পড়লো, সাথে সাথে কিউব ভেঙে গেল, টুকরো টুকরো হয়ে গেল, যেমনটা হচ্ছে স্বয়ং কাব্যের হৃদয় খান। অথচ সেদিকে হুঁশ নেই কাব্যের। ওর চোখে নিদারুণ বিস্ময়। কাব্য বিশ্বাস করছে না এসব ঠিক এসব ঘটছে ওর অজান্তে কুহুর সাথে। কায়া সবগুলো কথা বলতে বলতে কেঁদে উঠে ফুপিয়ে বলল, কুহুপুর অবস্থা ভালো নেই কেন? ও যেভাবে কষ্ট পেয়েছে, যে পরিস্থিতিতে গেছে, সেটা আমার নিজের চোখে দেখা। সেই দিনের পর প্রত্যেকটা রাত আতঙ্কে কেটেছে কুহুপুর। এখন শ্বাসকষ্ট ওঠে, পাগলের মতো ইনহেলার খুঁজে মুখে লাগায় যখন আমার বুকটা ফেটে যায়। কাবু ভাই মাঝে মাঝে মধ্যে
হঠাৎ একা একাই বসে কাঁদে। কাঁদতে কাঁদতে চুল ছেড়ে আমি পাশে বসে স্রেফ সান্ত্বনাই দিতে পারি তখন। আপনি 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 জানেন? জানেন না ভাইয়া, কাবু ভাই কিচ্ছু জানেন না। আজ কুহুপু পাগল, ডিপ্রেশন, একমাত্র, শুধুমাত্র একমাত্র আপনার জন্য। কায়া নাক টানলো। কাব্যের বুকটা মোচড় দিয়ে উঠল হঠাৎ। বুকে কিসের যেন যন্ত্রণা উপলব্ধি করলো কাব্য। ওর গলা শুকিয়ে যাচ্ছে। এসবও কিছুই জানতো না কখন হয়ে গেল এসব ঘটনা। কুহু চোখের সামনে থেকে এতটা দুঃখ কষ্টে মেতেছিল, কাব্যের একবারের জন্য নজরে এলো না এসব। সত্যি তো, কুহু তো সত্যি বলে। এখন এত কিছুর পরে কোন মুখে কাব্য যায় ওর সামনে ভালোবাসার দাবি নিয়ে? কিসের অধিকারে? কাব্যের চোখের সামনে সেদিনও উর্মিকে হসপিটালে দেখেও কেন সন্দেহ করলো না? কেন কুহুর পাল্টা রাগের উপরও নিজের জেদ দেখিয়ে চলে আহ, গেল, পালিয়ে গেল সবকিছু থেকে? কাব্যের গলাটা কাঁপছে, ওর হাতে শিভারিং হচ্ছে। কায়া কথা বলে যাচ্ছে কাব্যের কানে, বাকি এই কথা ঢুকতে অবধি পারছে না। ও আটকে গেছে, জমে গেছে এক প্রকার। রীতিমতো কাব্যের চোখটা জ্বলছে, মনে হচ্ছে চোখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। কাব্য সাথে সাথে চোখ দুটো ডলে, ওকে এখন পাগল পাগল দেখাচ্ছে। কাব্যের এই অস্থিরতা দেখে স্নিগ্ধ চুপচাপ এক বোতল পানি এগিয়ে দিল। কাব্য সাথে সাথে বোতলের ছিপি খুলতে থাকে, পারে না, ওর হাত কাঁপছে রীতিমতো। স্নিগ্ধ সেটা দেখে কাব্যের হাত থেকে বোতল নিয়ে ছিপি খুলে দিল। কাব্য ওর দিকে অসহায় চোখে তাকায়। স্নিগ্ধ স্রেফ কাব্যের কাঁধে হাত রাখলো। পানিটা খাও, ঠান্ডা হও আগে। কাব্য সাথে সাথে ধকধক করে পুরোটা বোতল পানি শেষ করে ফেললো। পানি খেতে খেতে ওর চোখে ভাসতে থাকে কুহুর কান্নাও। কল্পনা করে কুহু কিভাবে কাঁদতো, কষ্ট পেত, চুল ছিঁড়ত খামচে। চোখে একের পর এক ভাসতে থাকে সবটা। কাব্য আর স্থির থাকতে পারে না, ওর দুই চোখ রক্তিম হয়ে উঠল। সাথে সাথে পানি খাওয়া ছেড়ে ছুঁড়ে ফেলে বোতলটা দেয়ালের ওদিকে। কায়া বোতল ছোড়ার শব্দে চমকে উঠল যেমন। কথা থামিয়ে বড় বড় চোখে তাকালো কাব্যের দিকে। কাব্য মাথাটা নিচু করে দুহাত মুখের সামনে এনে জোরে জোরে শ্বাস ফেলছে, পাগলের মতো এক্সপ্রেশন করছে। হঠাৎ পা দুটো নড়াচ্ছে একসাথে, সেই সাথে মাঝে মধ্যেই নাক ডলছে। বারবার চোখে ভাসছে এই সবটা। কুহুর এতটা কষ্ট সবটা ওর জন্য। কুহুর দোষ নেই। একটা ছোট কিশোরী মেয়েকে ওভাবে টর্চার করা হচ্ছিল। কাব্য কোথাও ছিল না। কুহু একের পর এক কষ্ট পেয়েছে। কাব্য স্রেফ হেয়ালি করে গেছে, সব দোষ ওর। কুহুর দেওয়া সমস্ত কষ্ট মঞ্জুর, কুহুর বলা সমস্ত কথার আঘাত মঞ্জুর, সবটা মঞ্জুর, কবুল কবুল। কাব্য এখন বুঝতে পারছে কেন কুহুকে বিশ্বাস করে না, মাফ করতে পারছে না। সবটা ঠিক এখন এই মুহূর্তে একে একে মাথায় ক্যাচ করতে থাকে। স্নিগ্ধ কায়ার দিকে তাকালো, বলল, ভাইয়া মাফ চেয়েছে তো, কুহু এবার মুভ অন করা উচিত। কাব্য এই প্রশ্নের সাথে সাথে মাথা তুলে কায়ার দিকে তাকালো। ও শুনতে চাইছে ভীষণ করে। কায়া একবার অস্থির কাব্যকে দেখে স্নিগ্ধকে জবাব দিল, মাপ করবে না কুহুপু। আজকে কথা শুনে বুঝলাম কুহুপুর বিয়ে ভাঙার জন্য প্ল্যান করছে। বিয়েটা করবে না ও, আর না কাবু ভাইকে এত সহজে মাফ করবে। কাব্য চোখটা বুজে ফেললো, তারপর ধীরে ধীরে তাকালো কায়ার দিকে। আমার উর্মি আর ওর মেসেজ দরকার, এনে দিতে পারবে? কাব্যের গলার স্বর কাঁপলো সম্ভবত। মুখ চোখ উর্মির কথা বলতে বলতে রাগে কঠিন হয়ে যাচ্ছে। কায়া নিচু কণ্ঠে জবাব দিল, কুহুপু তো সিম বদলে ফেলেছে, আগের সিম কোথায় রেখেছে জানি না, খুঁজতে হবে। খুঁজে বের। স্নিগ্ধ বাকি কথা বলার আগেই কাব্য হঠাৎ আটকে দিল ওকে। খোঁজে লাগবে না, আমি বের করে ফেলবো। স্নিগ্ধ জিজ্ঞাসা করলো। কিভাবে? কাব্যের গলার স্বর কাঁপলো সম্ভবত। মুখ চোখ উর্মির কথা বলতে বলতে রাগে কঠিন হয়ে যাচ্ছে। কায়া নিচু কণ্ঠে জবাব দিল। স্নিগ্ধ বাকি কথা বলার আগে কাব্য হঠাৎ আটকে দিল ওকে। স্নিগ্ধ জিজ্ঞাসা করলো। কাব্য উঠে গেল হঠাৎ চেয়ার থেকে, শার্টের বোতাম ছাড়তে ছাড়তে কাবার্ডের দিকে গেল। সদ্য ও কেনা একটা কালো পাঞ্জাবি বের করে সেটা তাড়াহুড়ো করে পড়তে পড়তে থমথমে কণ্ঠে জবাব দিল। বিয়েটা আজকে, এখন, এই মুহূর্তেই হবে। স্নিগ্ধ কায়া দুজনাই সাথে সাথে অবাক হয়ে তাকালো কাব্যের দিকে। কাব্যের চোখ আজ ভীষণ লাল হয়ে আছে, ওর হাত স্পষ্ট কাঁপছে। বোতাম লাগানোর সময় হাতের কাঁপুনি লক্ষ্য করেছে স্নিগ্ধ। কাব্য পাঞ্জাবির বোতাম কোনো মতে লাগিয়ে সোজা দরজা খুলল। তারপর বেরিয়ে যাওয়ার আগে কি মনে করে আবারও পিছিয়ে এসে কায়ার দিকে তাকালো ম্লান কণ্ঠে। কায়াকে বলল, স্নিগ্ধের জন্য তুমিই পারফেক্ট। সংসার ভাঙবো না আমি তোমাদের, ওরা জাস্ট ভয় দেখানোর জন্য বলেছি। আর আমার পাগলটার আমার অবর্তমানে খেয়াল রাখার জন্য থ্যাংক ইউ। বলেই দ্রুত নাক ঘষতে ঘষতে চলে গেল বাইরে। কায়া স্নিগ্ধ স্রেফ তাকিয়ে রইল। কায়া এবার কিছুটা আতঙ্ক নিয়ে স্নিগ্ধের দিকে তাকালো, বলল, কুহুপু যদি জানে আমি এসব বলেছি কাবু ভাইকে, শিওর আমাকে মেরে ফেলবে। স্নিগ্ধ কায়ার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিতে নিতে বলল, সেটা বড় কথা নয়, বড় কথা এটা যে ভাইয়ার বিয়েটা হয়ে গেলেই আমার রাস্তা ক্লিয়ার। তারপর কে কাকে কিভাবে মারে সেটা তখন দেখা যাবে। কায়ার মুখে মিছে রাগ দেখালো। স্নিগ্ধের বাহুতে থাপ্পড় বসাতে বসাতে বলল,
ফাজলামি করার সময় না। আমার ভয়ে জান চলে যাচ্ছে। কাবু ভাই রেগে আছেন ভীষণ মনে হলো। স্নিগ্ধ ভাবছে, সেভাবে অন্যমনস্ক কণ্ঠে উত্তর দিল। দেখা যাক এখন। দেখা গেল ভাইয়ার বিয়ের বাসর ঘর আমাদের দুজনের আজকেই করে নেওয়া লাগতে পারে, যেভাবে কুহু ভাইয়া আমাদেরটা করে দিয়েছিল। যদিও বাসর ঠিকঠাক করতে পারেনি, এটা অন্য কথা। মেইন দুঃখের কথা তো এটাই আসলে। আজও আফসোস হয়, সামনে তরতাজা খাবার রেখেও সেদিন ফিরিয়ে দেওয়া লাগলো। স্নিগ্ধের আফসোসের কারণে মুখ চোখ ব্যথিত করে তাকালো কায়ার দিকে। কায়া ভ্রু কুচকে তাকালো, পরপর রেগেমেগে আক্রমণ করে স্নিগ্ধের গলায় হাত চেপে ওকে শুইয়ে দিতে দিতে চেঁচালো। চুপ, আর একবার ফাজলামি করলে মেরে দেবো একদম। স্নিগ্ধ হাসতে হাসতে সেভাবেই কায়ার কোমরটা চেপে ওর দিকে টেনে নিলেই কায়া ঝুঁকে পড়ল সোজা স্নিগ্ধর বুকে। স্নিগ্ধ কায়ার কানের কাছে ফিসফিসালো। গলায় এভাবে চেপে ধরলে কি ফিল হয় জানিস? বলবো? কিছু বুঝিস? পানিশ মি হার্ডার ওয়েব, এটার অর্থ কি বল? ঠিক উত্তর দিতে পারলে 2 মার্ক পেয়ে পাশ করবি, সাথে একটা খাস চুমু বোনাস পাবি। বল বল, দ্রুত বল। কায়া লজ্জায় তখন প্রায় নাস্তানাবুদ। সাথে সাথে স্নিগ্ধর গলা ছেড়ে দিয়ে পালিয়ে যেতে চাইল, তবে পারল না। তার আগে স্নিগ্ধ দুহাতে কায়াকে আটকে দিয়েছে, বন্ধ করে দিয়েছে পালানোর সব পথটুকু। তারপর কাব্য সোজা গিয়েছে নিজের বাবা মায়ের ঘরে। কাব্যের বাবা আনোয়ার সবেই ফিরেছেন বাইরে থেকে। রুমে এসে পাঞ্জাবি খুলছেন, পাশেই শামিমা লেবু শরবতের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। কাব্য ঠিক তখন ঠাস করে দরজাটা খুলে ঘরে ঢুকে গেল। এমন শব্দ করে দরজা খোলাতে শামিমা আনোয়ার দুজনাই তাকালেন ছেলের দিকে। কাব্য অস্থির, চোখ দুটো ভয়ানক লাল। সেভাবেই কাঁপতে কাঁপতে উদ্ভ্রান্তের ন্যায় বলল, আমি আমি কুহুকে আজ এক্ষুনি বিয়ে করতে চাইছি। চাচুকে ফোন করে অনুমতি নাও। শামিমা আনোয়ার রীতিমতো ব্যাকুল হয়ে তাকালেন কাব্যের দিকে। কাব্য হাঁপাচ্ছে ভীষণ। ও বেপরোয়া শ্বাসের গতি নিয়ে ফের থমথমে গলায় বলল, আমি জানি না তোমরা চাচুকে কি বলে রাজি করাবে, এসব আমার দেখার বিষয় না। কিন্তু বাই হুক আর ক্রুক কুহুকে আজকের মধ্যে আমি আমার বউ হিসেবে এই ফ্ল্যাটে দেখতে চাই। না হলে আনোয়ার ভ্রু কুচকে ফেললেন, বিতৃষ্ণা নিয়ে বললেন, অসভ্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছ কাব্য। বিয়ে তো পরশুই হচ্ছে, এত তাড়া কিসের? কাব্য অতিষ্ঠ গলায় বলতে থাকে, বাবা বাবা বাবা, আজ বিয়ে না হলে এই বিয়ে আর কখনোই হবে না। প্লিজ বাবা, একটু বুঝো, চাচুর সাথে কথা বলো, অন্তত এইবার আমার রিকোয়েস্টটা রাখো প্লিজ। আনোয়ার কিছু বলার আগে শামিমা কাব্যের দিকে এগুলেন। আচ্ছা আচ্ছা, আমরা বলবো কথা, তুই আগে শান্ত হ। আব্বু ঠান্ডা হ, শ্বাস নে ভালো করে। কি হচ্ছে আব্বু? বল আম্মুকে। কুহু কিছু বলেছে? কিছু হয়েছে তোদের মধ্যে? আব্বু বল। আনোয়ার কিছু বলার আগে শামিমা কাব্যের দিকে এগোলেন। কাব্য শ্বাস ফেলতে ফেলতে নিজেকে হঠাৎ ভেঙে ফেলল মায়ের সামনে। আচমকা শামিমার সামনে চূড়ান্ত বিধ্বস্তের ন্যায় ভাঙা স্বরে বলল, তুমি জাস্ট বিয়েটা করিয়ে দাও, ব্যাস, কিচ্ছু জানতে চাও না। আমার কাছে জবাব নেই কিছুর, না তোমার না কুহুর, কারোর জবাব নেই আমার কাছে। কাব্য থামে, ফের ক্লান্ত কণ্ঠে হালকা মাথাটা কাত করে বলে, বিয়েটা করিয়ে দাও আম্মু প্লিজ। আই জাস্ট নিড দিস ম্যারেজ টু বি ডান ডেসপারেটলি। শামিমা ফেল করে তাকিয়ে দেখেন নিজের গুরুগম্ভীর ভদ্র ছেলেটার ভঙ্গুর বিধ্বস্ত ভাঙা রূপটা, যে আজ ছোট বাচ্চাদের ন্যায় শামিমার কাছে কুক এক প্রকার ভিক্ষা চাইছে। শামিমার মুখটা কেমন করে যেন উঠল। ভাইজান, এভাবে এত তাড়াহুড়ো? পরশু যেখানে বিয়ে হচ্ছেই, তাহলে এত দ্রুত? বড্ড বেশি অপ্রস্তুত দেখাচ্ছিল সাদাতকে। কাব্যকে ওনার মেজামাই হিসেবে ভীষণ পছন্দ, তাই বড় ভাইয়ের এক কথাতে মেয়েকে বিয়ে দিতে রাজি হয়েছিলেন। কিন্তু এখন আবার আনোয়ারের এত তাড়াহুড়ো বাবা হিসেবে ভালো ঠেকছে না ওনার কাছে। সাদাত যখন বিয়ে দিতে হেজিটেশন করছেন, ঠিক তখন স্নিগ্ধ এগিয়ে এলো। সাদাতের পাশে বসে ভীষণ শান্ত কণ্ঠে বুঝিয়ে বলল, চাচু, ভাই আর কুহু দুজনের মধ্যেই কিছু ইন্টারনাল প্রবলেম ক্রিয়েট হয়েছে। ভাইয়ের মতে বিয়েটা যেহেতু পরশু হবে বলে ঠিক করা হয়েছে, তাহলে আজই হোক। ইন্টারনাল প্রবলেম মানে? সাদাত হকচকিয়ে উঠলেন যেমন। স্নিগ্ধ সঙ্গে সঙ্গে তাকে শান্ত করতে বলে উঠল, বাচ্চাদের ব্যাপার চাচু, নিতান্তই বাচ্চামো প্রবলেম। ভাই সেটা সলভ করতে চাইছে বলেই তাড়াহুড়ো করে আব্বুকে পাঠিয়েছে। সাদাত আনোয়ারের দিকে তাকালেন। পাশ থেকে সাদাব ভীষণ রসিক কণ্ঠে বলে উঠলেন, আরে ভাইয়া, কিসের এত দুশ্চিন্তা তোমার? উপরের ফ্ল্যাটেই তো থাকবে কুহু, আর কাব্য তো নিজের ছেলে আমাদের। বিয়েটা যেহেতু করেই ফেলতে চাচ্ছে, নিশ্চয়ই ও বুঝি সিদ্ধান্ত নিচ্ছে আমার মনে হয়। আর কুহুকে তো তুমি ভালো চেনো, আমার মতে কুহুর আবার কোনো ক্ষতি হবে বলেই কাব্য তো তাড়াহুড়ো করছে। তুমি অযথা টেনশন করো না, বিয়েটা দিয়ে দাও।
কি বলেন বড় ভাবি? সাদাত মাথাটা নিচু করে শুনলেন স্রেফ। কাব্যের মা শামীমা এবার কথা বললেন নরম কণ্ঠে, সাদাতের দিকে চেয়ে বললেন, ছেলের বিয়ের জন্য তেমন কেনাকাটা করা হয়নি তো ভাই। রিসেপশনে আমার মেয়েকে আমি সুন্দর করে সাজিয়ে আবার না হয় ঘরে তুলবো। আপাতত আমার বিয়ের বেনারসিটা দিয়ে কুহুকে সাজিয়ে বিয়েটা পরিয়ে ফেলি। আর সোনার হিসেব চাইলে ভাইয়া, তোমার মেয়ের জন্য কতটুকু সোনা চাও তুমি আর মেজো বলো, আমি আর কাব্যের বাবা কিনে আনছি। শামীমার এই কথাতে সঙ্গে সঙ্গে কুণ্ঠিত হয়ে গেলেন সাদাত। ছি ছি ভাবি, দেনা পাওনার কথা এখানে কেন আনছেন টেনে? শামীমা হক চকালেন না, বুদ্ধিমতীর ন্যায় সবটা সামলে নিতে বললেন, আরে লজ্জা পাচ্ছ কেন? কুহু তোমাদের একমাত্র মেয়ে, কেমন আদরে ওকে বড় করেছো তোমরা দুজন, সেসব আমাদের তো চোখেই দেখা। তোমাদেরও তো নিশ্চয়ই ওর বিয়ে নিয়ে শখ আহ্লাদ আছে। কবিতা এবার পাশ থেকে উত্তর দিলেন নম্র কণ্ঠে, শুধালেন, আছে আপা, কিন্তু এও বিশ্বাস আছে সাথে কুহু আপনাদের ঘরে যাচ্ছে যেখানে ও রাজারানীর মতোই থাকবে। আর নিজেদের মধ্যে বিয়েতে দেনা পাও না কিসের? তোমাদের মেয়ে বউ হয়ে তোমাদের ঘরেই যাচ্ছে, আমাদের এসব নিয়ে দুশ্চিন্তা নেই। শামীমা মৃদু হাসলেন। পরপর সঙ্গে সঙ্গে নিজের গলা থেকে 3 ভরি সোনার চেন খুলে এগিয়ে এসে কবিতার হাতে ধরিয়ে দিলেন। কবিতা তো সম্পূর্ণ নির্বাক। শামীমা সোনার চেনটা দিয়ে বললেন, বৌমা যেহেতু, তাই বৌমার ফরজ আদায় করি শাশুড়ি হিসেবে। মুখ থেকে সোনা দেওয়ার রেওয়াজ আছে আমাদের বাড়িতে। এই বাড়িতে নেই অবশ্য সেটা, আমি আমাদের বাড়ির পুরনো রেওয়াজ পূরণ করলাম, মানা করিস না। কবিতা ছলছল চোখে তাকালেন শামীমার দিকে। পাওয়ার চেয়ে বেশি পেয়েছেন মেয়ের জন্যে, এটুকুও যে সুখের সাদাত কবিতা দম্পতির জন্যে। সাদাত এবার কথা তুললেন, কুহুকে রাজি করানোটা কষ্টের হবে, তবুও চেষ্টা করি আমরা। তারপর কবিতার দিকে চেয়ে বললেন, মেয়েকে নিয়ে আসো। ঠিক এইবার কবিতার মুখটা পাংশুটে হয়ে গেল। দুপুরে কুহু প্রচণ্ড কান্নাকাটি করে কবিতাকে বলেছিল সে বিয়ে করবে না, অনেক কষ্টে মেয়েকে বুঝিয়ে রেখে এসেছেন তখন। এখন আবার এসব শুনলে কুহু কুরুক্ষেত্র করে ফেলবে। কবিতা একবার অসহায় চোখে তাকালেন সাদাতের দিকে। হয়তো সাদাতও বুঝলেন সেটা। চোখের ইশারায় স্রেফ আশ্বাস দিয়ে পাঠালেন মেয়ের ঘরে। এরই মধ্যে সবাই কাজী আর বাকি সব কিছুর আয়োজন করে ফেলবেন। তারপর ভীষণ এক যুদ্ধ হলো কুহুদের ফ্ল্যাটে। কুহু এসব শুনে রেগেমেগে সোজা বাথরুমে ঢুকে বসে রইল। কবিতা তো মাথায় হাত। মেয়ে সব পাগলামি করছে শুনলে শামীমা আর বড় ভাই কষ্ট পাবেন। হায়, এই পাগল মেয়েকে নিয়ে কোথায় যাবেন কবিতা? কিছু বুঝে না। এতটা অবুঝ নাদান কেন এই পাগল মেয়ে? কবিতা বাথরুমে ধাক্কা দিলেন। কুহু ওপাশ থেকে চিৎকার করে বলে উঠল, মগের মুলুক পেয়েছো আম্মু তোমরা আমায়? আমার লাইফটাকে বিয়ে করবে একবার বললাম না আমি? এত তাড়াহুড়ো কেন এখন? কাব্য ভাইকে বলে দাও আমি বিয়ে এখন কিছুতেই করছি না। না মানে না, না এর আর অন্য কোনো মানে নেই। কবিতা চুপচাপ শুনলেন সেসব। তারপর বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকলেন চুপচাপ অনেকটাক্ষণ। দুপাশে দুজন মা মেয়ে একই সাথে চুপ। একসময় কবিতা হঠাৎ বলে উঠলেন, যাকে এত ভালোবাসো তার কাছে কিসের এত রাগ কুহু? কুহু চমকে উঠল, যেমন মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকালো। চূড়ান্ত বিষয়ে হকচকিয়ে গেছে সম্ভবত। কবিতা মৃদু হাসলেন, অতঃপর বললেন, মা হই তোমার, এতটুকু বোঝার সাধ্য আমার আছে। আমি জানতে চাই না কাব্য আর তোমার মধ্যে কেন ফাটল ধরেছে, ওসব তোমাদের ব্যাপার। আশা রাখি নিজেরাই মিটিয়ে নিতে পারবে। কিন্তু আম্মু, বিয়ে ছেলে খেলা না। এভাবে আবেগে তুমি আরেকবার ভুল করে বসো, সেটা আমি বা তোমার বাবা কেউ সহ্য করতে পারবো না। আমরা দুজনেই চাই তোমাদের মধ্যে সবটা ঠিক হোক। যদি তুমি দোষী থাকো, নিজে থেকে নিচু হয়ে সরি বলতে কিসের লজ্জা? আর যদি কাব্য দোষী থাকে, তবে ও বুঝদার বলেই তোমাকে বিয়ে করে সবটা মিটিয়ে নিতে চাইছে। কবিতা গলাটা কাঁপলো বোধহয় এবার। তুমি সুখী হবে এতটুকু বিশ্বাস আমাদের আছে বলেই এই বিয়েতে রাজি হয়েছি আমরা। কখনো ভেবো না আমরা শুধুমাত্র আত্মীয়তার নাম রাখতে কাব্যকে মেনে তোমাকে নদীর জলে ভাসিয়ে দিচ্ছি। তুমি এখন যেমন আমাদের মেয়ে, বিয়ের পরও আমাদের মেয়েই থাকবে। বিয়ে করো, তারপর একসাথে থাকতে থাকতে দুজনের সমস্যা দেখবে সহজে মিটিয়ে যাচ্ছে। বিয়েতে জাদু আছে আম্মু। এখনকার তোমার সব সমস্যা হয়তো একসময় নিজেরাই কাছেই ছেলে মানুষই লাগবে। কবিতা থামলেন। কুহু নিশ্চুপে শুনে গেল স্রেফ। একটু থেমে কবিতা আবারও বললেন, বিয়ে করে তোমাদের যা যেতটুকু রাগ গোসা আছে মেটাও।
তবে আপাতত আমাকে আর তোমার বাবাকে এত বড় লজ্জায় প্লিজ ফেলো না। আম্মু, কথাটা একবার রাখো। হুম। কুহু চুপচাপ শুনে গেল শুধু। ওর বুকটা কেমন মোচড় দিয়ে উঠল যেমন। তারপর বেশ অনেকক্ষণ পর বাথরুমে সিটকিনিটা খোলা শব্দ হলো। পরপর কবিতার মুখেও ছড়িয়ে গেল অমায়িক এক মিষ্টি হাসি। অতঃপর এক মহা সন্ধিক্ষণে অসম্ভবকে সম্ভব করতে পারা গেল। প্রচণ্ড ইগোইস্টিক নাছোড়বান্দা কুহেলিকা সিদ্দিক কুহু শেষ পর্যন্ত বহু যুদ্ধের পর রাজি হলো তার একসময়ের শখের কাব্য ভাইকে বিয়ে করার জন্য। একসময় শখের হলেও এই কাব্য ভাইয়ের প্রতি কুহুর সময়ের সাথে সাথে প্রচুর বিরক্তি জন্মেছে। আছে অনেক বোঝাপড়া, সবটাই মিটিয়ে নিবে কুহু। আজ একটা হিসাব নিকাশ হবে সেসবের। যদি সমস্যার সমাধান না হয় তবে সেটার জন্য আছে একটা প্ল্যান বি। দেখা যাক জল কত দূর গড়াতে পারে। কিন্তু বিয়ে তো বিয়ে। কুহু ওর জীবনের এত বড় দিন বিরক্তিকর কাব্য ভাইয়ের জন্য নষ্ট করতে পারে না। ও এনজয় করবে, পুরোটাই উপভোগ করবে নিজের বিয়েতে। এতটাও বোকা না কুহু, ও নিজের বিয়েকে পণ্ড করবে না ও। কুহু একটা সাদা লালের মিশেলে রঙের বেনারসি পরেছে। সুন্দর করে টমবয় চুলগুলো স্টাইল করে পিন আটকে খোলা ছেড়ে দিয়ে তার উপর ছড়িয়ে দিচ্ছে একটা টকটকে লাল দোপাট্টা। মুখে সামান্য সাত, চোখে বেশ গাঢ় করে কাজল এঁকে দেওয়া। কানের একটা ফোঁটা কানের পেছনে চেপে দেওয়া হয়েছে বোধহয় নজর ফোঁটা হিসেবে। কাব্য পড়েছে সাধারণ একটা আড়ঙের পাঞ্জাবি। দুজন মুখোমুখি বসা, কাজী ওদের সামনে কাগজপত্র তৈরি করছেন। কুহুর পাশে কবিতা, আরেক পাশে শামীমা বসেছে। সবাই এই অল্প সময়ে যতটুকু পারে ঘরদোর সাজিয়েছে, নিজেরা অল্প স্বল্প সাজগোজ করেছেন। কাব্যের পাশে স্নিগ্ধ, আরেক পাশে মুবিন, কাব্যের কোলে মুহু। কাব্যের মোবাইলে গেম খেলতে ব্যস্ত। ও কাব্য মুহুকে কোলে নিয়ে স্নিগ্ধের সাথে কী সব ফুসুর ফুসুর করে যাচ্ছে। ওর ধ্যান কুহুর দিকে একটুও নেই, যেন কুহু এখন অদৃশ্য। কুহুর মেজাজটা গেল আরো বিগড়ে। আজ কুহুর কাব্যের উপর সমস্ত রাগ বিরক্তি ছাপিয়ে বেশ হাসি খুশি। মাত্রই কায়ের সাথে বেশ কিউট ব্রাইডাল লুকে ছবিও তুলেছে। দেখে মনে হচ্ছে না এত সুন্দর একটা মুখের ভেতরে রিভেঞ্জ ধরনের প্ল্যান করছে কুহু। যত দিন যাচ্ছে কি দারুণ ধূর্ত হয়ে যাচ্ছে কুহু মেয়েটা। ওদিকে কায়া সবকিছুর ভিডিও করছে, একটা নিকা রিল বানাবে বলে। রিলটা ফেসবুক স্টোরিতেও দিবে। কুহু আর চোখে একবার কাব্যের দিকে তাকালো। কাব্য তখনও স্নিগ্ধের সাথে কথা বলছে। স্নিগ্ধ ফোনে কাউকে মেসেজ করছে। কাব্য ওকে গাইড করছে মেসেজের ব্যাপারে। কুহুর এতক্ষণ ধরে এদের এসব ফুসুর ফুসুর দেখে ভ্রু কুচকে যায়। এই দুই ধূর্ত ভাই কী সব করছে একসাথে? কাকে মেসেজ করছে দুটো মাইলা? ওই উর্মিয়াপুকে ফালতু মেয়ের ফালতু নামটা আবারও মাথায় আসতে বিরক্তিতে ভ্রু কুচকে গেল কুহুর। পরপর বিড়বিড় করে কয়েকবার পড়ল, আস্তাক ফিরুল্লাহ, আপুটার কথা এই শুভ দিনে মাথায় না আনাই ভালো। কাজী কাগজপত্র রেডি করা হয়ে গেলে গলা খাকারি দিলেন। সবাই পরপর গল্পগুজব থামিয়ে যে যার মতো সোজা হয়ে বসলো। কাব্যের কোল থেকে মহুকে টেনে নিয়ে গেলেন ছোট চাচি প্রেমা। মহু ছোটাছুটি করছে, তার জন্যও বসে থাকবে কাব্য ভাইয়ের কোলে। মা বসতে কেন দিচ্ছেন না? প্রেমা কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে মেয়েকে নিয়ে বসলেন আরেকটা সোফাতে স্বামীর পাশে। কাব্য এবার নিজের গায়ে সাদা পাঞ্জাবি ঠিকঠাক করতে করতে কুহুর দিকে তাকালো। কুহু হেসে কায়ের সাথে কিছু একটা বলছে। কাব্য কিছুটা অবাক হলো এবার। এই মেয়ে হাসছে কেন? তাও এই বিয়েতে? মাথা থেকে কি সবটাই আউলফল চিন্তা চলে গেছে? অবশ্য কাব্যের খুশিও লাগলো একই সাথে। নাহলে কবুল বলার সময় কুহুর মুখের ফোলার আগে ভাবটুকু ধরে রাখলে কাব্যের নিজেরই হয়তো সেটা ভালো লাগতো না। দোয়ার দুরুদ পড়া শেষে কাজী নিকানামা দেখে বলা শুরু করলেন, আল্লাহর নাম পড়িয়া কালিমাকে সাক্ষী রাখিয়া আনোয়ার সিদ্দিকের পুত্র শাহরিয়াল সিদ্দিক কাব্যর সাথে সাদ্দাত সিদ্দিকের মেয়ে কুহিলিকা সিদ্দিক কুহুর 10 লাখ টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহের জন্য প্রস্তুত দেওয়ানো হয়েছে। কন্যা রাজি থাকিলে বলুন কবুল। কুহু কাব্যের দিকে তাকালো। কেন জানে কাব্যের মুখটা বড্ড শুকনো শুকনো লাগছে। বোধহয় বেচারা ভয় পাচ্ছে। কবুল বলার সময় না আবার এই তার ছেঁড়া মেয়ে বেঁকে বসে। তবে কাব্যকে অবাক করে দিয়ে কুহুশ্রে বাঁকা একটা ভিলেন হাসি ছুড়ল কাব্যের দিকে। সাথে সাথে কাব্য ভ্রুটা কুচকে তাকালো কুহুর ওই হাসিটার দিকে। কুহু মুখটা বাঁকালো, ভিলেনি হাসি ঠোঁটে রেখে কাজের দিকে ফিরে কাব্যকে শুনিয়ে ভাব নিয়ে বলল, আলহামদুলিল্লাহ, কবুল। কোনো জড়তা নেই কণ্ঠে, কাঁপাকাঁপিও নেই, ভীষণ আত্মবিশ্বাস নিয়ে কবুলটা বলল কুহু। কাব্য রীতিমতো ভ্যাপাচাকা খেয়ে গেছে এখন। মেয়েদের কবুল বলার সময় এদের নাটক দেখে অভ্যস্ত। কুহুর এই রূপ বড্ড আশ্চর্য লাগলো। কুহু এবার বাঁকা একটা হাসি ছুড়ল কাব্যের দিকে। অর্থাৎ বাচ্চাধন, তুমি তো এইবার কুকড। এবার পালা এলো কাব্যের। কাব্য গলা খাকারি দিয়ে কুহুর দিকে আর চোখে তাকালো একবার। কুহু তখনও ভিলেন চেহারা বানিয়ে তাকিয়ে আছে ওর দিকে। কাব্য এইবার কম যায় না। ও একইভাবে কুহুর মতোই ভিলেনি চাহনি নিক্ষেপ করে নিজেও কোনোরূপ জড়তা ছাড়াই বলল, আলহামদুলিল্লাহ, কবুল।
আলহামদুলিল্লাহ। ঘরময় বউরা উচ্চস্বরে পড়লেন। দুজন দুজনার দিকে তখনও চেয়ে আছে। কুহুর চোখে রিভেঞ্জ, কাব্যের চোখের হাসি বলে দিচ্ছে একটা কথা, সম্পর্কের এই যুদ্ধে কুহুর রিভেঞ্জ ভীষণ বাজেভাবে ফেল করবে। কাজে বিয়ে পড়ানো শেষে সবাইকে নিয়ে দোয়া করলেন। অতঃপর খেজুর বিলিয়ে দেওয়া হলো সবার মধ্যে। কুহুকে যখন খেজুর দেওয়া হলো নাক মুখ কুচকে বলল। খেজুর খাই না আমি আম্মু। কবিতা চোখ রাঙিয়ে বললেন। খাও বলছি, রহমতের খেজুর এটা। কুহু কি আর করবে, মুখ কুচকে খেজুর মুখে নিয়ে চিবোতে লাগলো। কাব্য ওদিকে খেজুর খেতে খেতে হাসছে কুহুর নাক কুচকানো দেখে। বিয়ের দিনের সমস্ত নিয়ম মেনে কাব্যের ফ্ল্যাটে কুহুকে নিয়ে বসানো হলো কাব্যের রুমের বিছানায়। গায়ের ভারী বেনারসি সামলে ক্লান্ত কুহু বসেছে বিছানার এক পাশটায় কোণঠাসা হয়ে, কারণ পুরো বিছানায় গোলাপের পাপড়ি সাদা বেলি ফুলে সাজানো হয়েছে। বাসর ঘরটা সাদা লালের মিশ্রণে সাজানো হয়েছে। মনে হচ্ছে কাব্য ভাই ইচ্ছে করে সাদা লালে ঘর সাজিয়েছেন, যেহেতু ওদের দুজনার বিয়ের কাপড় সাদা লালের মধ্যে। তার মধ্যে আবার বিছানা চাদরের উপর ঠিক মধ্যখানে গোলাপের পাপড়ি দিয়ে বর্ডার করে বেলি ফুল দিয়ে ভেতরে লেখা কাব্যস বেড ইজ বিলংস টু হিজ লাভলি ওয়াইফ। এই ফালতু কথাগুলোর মানে কি? রুমের সাজসজ্জা দেখে মনে হচ্ছে জনাব বেশ প্রস্তুতি নিয়ে বিয়ে করতে বসেছিলেন। মেজাজটাই কেমন কুচকে গেল কুহুর। ও সিদ্ধান্ত নিয়েই নিল কাব্য ভাই নিজেকে যতদিন নির্দোষ প্রমাণ না করতে পারবেন ততদিন পর্যন্ত কুহুকে স্পর্শ করতে এলেই তার গর্দান নিয়ে নেবে ও। এতে কুহুকে বাংলা সিনেমার নায়িকা মনে হলে হোক। বিয়ের এই সাজসজ্জাও এখন বিরক্ত লাগছে কুহুর। গরম বোধ হচ্ছে ভীষণ। এসি রুমেও ঘামছিল। সেভাবে চোখ মুখ কুচকে মাথার উপরে লাল দোপাট্টাটা টেনে খুলে ফেলতেই দেখে দরজা দিয়ে সবে কাব্য রুমে ঢুকছে। কুহু একবার কাব্যের দিকে তাকালো। কাব্য সাদা পাঞ্জাবি পরেছে, বুকের দিকে বেশ সুন্দর সুতোয় কাজ করা পাঞ্জাবিতে হাতাটা কোনোই অবধি ফোল্ড করা পুরুষালী লোম ভেন্স যেন তাকিয়ে আছে কুহুর দুই চোখে। পুরোটা সময় এই প্রথম কুহু মুগ্ধ হয়ে যেন কাব্যকে দেখলো, অথচ ছিটকিনি লাগিয়ে যে কাব্য ওর দিকে ফিরলো কুহুর সাথে সাথে আবার চোখ মুখ কুচকে ফেললো, যেন এতক্ষণ কুহু কাউকে লোভনীয় মুগ্ধ চোখে দেখেইনি। কাব্য দরজা ছিটকিনি আটকে কুহুর দিকে ফিরে নিজের মতো নিতান্তই স্বাভাবিক ভঙ্গিতে হেসে বলল, ফাইনালি ওয়েলকাম টু দিস রুম মিসেস কাব্য। বলে এগিয়ে গিয়ে নিজের হাতঘড়ি খুলে রাখলো টেবিলে। ওকে দেখে মনে হচ্ছে ভীষণ ফুরফুরে একটা মেজাজ নিয়ে বেচারা রুমে ঢুকছে। এই ফুরফুরে মেজাজ তো কুহুর সহ্য হচ্ছে না। কুহু দাঁত চিবিয়ে জবাবে তেরা উত্তরটাই ছুড়ল। তা তো বটে, আমার তো আসতেই হলো এই রুমে। মুখ থেকে হাসিই সরছে না। সরবে কেন? দারুণ একটা প্ল্যান করেছেন না, হাসি খুশি তো থাকবেনই। কাব্য টেবিলের উপর ঘড়ি রাখতে রাখতে কুহুর দিকে তাকিয়ে রসিক কণ্ঠে বলল, মানে কাঁদতে হবে নাকি এখন? কুহু চেতে উঠল, যেমন শাসিয়ে উঠে বলল, এই দাঁত কেলাবেন না বলছি, মাথা ফেটে যাচ্ছে আমার রাগে, আর আপনি নীলজের মতো হাসছেন আমার সামনে। কাব্য অসহায় ভঙ্গিতে হাসি থামিয়ে দিল। বেচারা কি করবে ভেবে না পেয়ে মুখ চোখ গোমরা করে বলল, হাসছি না আর, একটু পর হাত পা ছাড়িয়ে কাঁদবো। ওকে, আপাতত তো কান্না আসছে না, সরি। বলে কাব্য হেঁটে এসে বিছানার এক পাশে বসলো। কুহু অন্য পাশে মুখ ঘুরিয়ে নিয়ে দোপাট্টা খুলতে ব্যস্ত হলো। সমস্ত রাগ এবার গিয়ে পড়লো সহজ সরল দোপাট্টার উপর। কাব্য মুখ টিপে হাসতে হাসতে সেসব দেখলো শুধু। সেভাবেই কুহুর দিকে চেয়ে বলল, বাসরুম কেমন লেগেছে? 10,000 টাকা দিয়ে করিয়েছি। অবভিয়াসলি আমার নিজের জমানো টাকা এসব, আব্বুর কাছ থেকে নেই নে। কুহু বিরক্ত হলো। এবার দোপাট্টাটা খুলে ফেলে কাব্যের দিকে ফিরে দাঁত চেপিয়ে হেসে হেসে বলল, খুব না, বাসর রাতে খুব এক্সাইটেড মনে হচ্ছে আপনি। কাব্য মুখটা মাসুম বানিয়ে বেচারাদের ন্যায় বলল, সব পুরুষই এক্সাইটেড থাকে, আর আমি কি পুরুষ নই বল? কাব্যের গো বেচারা নেয় মুখটা কুহুর রাগ আরো তুঙ্গে করে দিল। কুহু এবার উঠে গেল বিছানা থেকে, তেড়ে গেল কাব্যের দিকে আঙ্গুল তুলতে কাব্য ভয় পাওয়ার ভান করে পিছু সরালো মাথাটা। অবাক হয়ে তাকালো কুহুর রাগান্বিত চোখের দিকে। কুহু আঙ্গুল উঁচিয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, এত খুশি হওয়ার কিছু নেই। হ্যাঁ, বিয়েটা আমি চাপে পড়ে করেছি, নইলে আপনাকে শাস্তি দেওয়ার আগে বিয়ে নেভার। কাব্য বুঝদারের ন্যায় মাথা নাড়ল। কুহুর এ যাত্রায় মনে হলো কাব্যর মজা তুলছে। কুহু রেগে মেগে বলল, আমার ডিভোর্স চাই, বুঝেছেন? আপনি আপনি মুখে তালাক দিবেন এক্ষুনি। কাব্য সাথে সাথে কুহুর দিকে ভেবাচেকা খেয়ে বলল, তালাক? লা হলে বলো কত ইল্লা বিল্লা। কুহুর ভ্রু কুচকে গেল। কাব্য স্বাভাবিক স্বরে কুহুর কথা উড়িয়ে দিয়ে বলল, বাসরাতে ডিভোর্স? আই থিঙ্ক উই লাভ ইচ আদার। এখানে ডিভোর্স কেন দেবো আমি? কুহুর মেজাজ গেল আরো গরম হয়ে। লাভ? উই? আমি না, কোনো লাভ টাভ আমার মধ্যে আর অবশিষ্ট নেই। দেখুন। বলে আরো কিছু বলতে যাবে তার আগে কাব্য আচমকা বসা থাকা অবস্থাতেই দাঁড়িয়ে থাকা কুহুর কোমরটা হঠাৎ টেনে বিছানায় শুয়ে ফেলে নিজে উঠে গেল কুহুর শরীরের উপর। ব্যাস, কুহুর বলতে থাকা মুখটা টুপ করে বন্ধ হয়ে গেল। শুরু হলো সেই বহু পরিচিত বুকের ধুকপুক শব্দ।
কুহু ঢোক গিলল মুখ দিয়ে রেগে কিছু বলতে যাবে যেন কথায় বেরোচ্ছে না। ফ্যাল চোখে তাকিয়ে দেখছে কাব্যের ওই নেশালো চোখ দুটো। জীবনের প্রথম আজ ওরা দুজন এতটা কাছাকাছি। কাব্য কুহুর চোখে চেয়ে আছে। কুহু কাব্যের বুকে দুই হাত ঠেসে রেখেছে, চেয়ে আছে ভয়ার্ত চোখে কাব্যের মুগ্ধ চোখের দিকে। দুজনের বুকে ধুকধুক শব্দ হচ্ছে, যা এরা দুজনে খুব ভালো করে শুনতে পাচ্ছে। কাব্য কুহুর চুল গুছিয়ে দিতে দিতে শান্ত স্বরে বলল, বাসরতে ডিভোর্স? আই থিঙ্ক ইউ লাভ ইচ আদার। এখানে ডিভোর্স কেন দেবো আমি? এখন চুপ কেন? কথা বন্ধ হয়ে গেছে উঠতে পাখির? এত কথা কবে শিখলে তুই? বড় হবে মিনমিনে, আদর দিলে আদর নেবে, রাগ করলে মুখ ফুলিয়ে চুপ হয়ে থাকবে। আমরা স্বামীরা খোঁজ বের করব তোদের রাগের কারণ, তার না করে এসব চিল্লাচিল্লি। কুহু কথাই বলতে পারছে না। কাব্যের হাতটা এখন ওর কোমরে। কোমর থেকে ইতিমধ্যে সেফটি পিন খুলে নিয়েছে কাব্য। কাব্যের গরম হাতটা ক্রমশ ছুঁয়ে দিচ্ছে কুহুর কোমরের আশেপাশের অংশ বেলাজে অবলীলায়। সামান্য এই এক স্পর্শে কুহুর গা শক্ত হয়ে আছে। হরমোনের জ্বালাতনে আত্মাটা লাফাচ্ছে। কাব্য কোমরের দিকে ছুঁয়ে দিতে দিতে নিচে নামবে, তার আগে কুহুর সাথে সাথে চমকে উঠে খামচে ধরল ও সে বেহায়া চঞ্চল হাতটা। রীতিমতো ভয়ে হাঁপাচ্ছে কুহু। কুহুর থামিয়ে দেওয়াতে কাব্য থেমে গেল ভদ্র ছেলের ন্যায়। তারপর আবার লেগে গেল কুহুর কানের দুল খুলে দেওয়াতে। কুহুর ঠোঁট কাঁপছে, কাব্যের ছুঁয়ে দেওয়া কানটাও গরম হয়ে যাচ্ছে। কাব্য ওদিকে ভীষণ মনোযোগ দিয়ে উপর কানের দুল খুলে দিচ্ছে। কুহু কাব্যের মনোযোগী চোখের দিকে চেয়ে ভীষণ কষ্টে থেমে থেমে বলল, কি কি করছেন? কাব্য কুহুর কানের দুল খুলে বিছানার একপাশে ফেলে দিল। তারপর আবার বাম হাতটা কুহুর উন্মুক্ত কোমরে রেখে সেখানটায় ছুঁয়ে দিতে দিতে ডান হাতে গলার চেন খুলে মনোযোগী হয়ে ভীষণ ধৈর্য নিয়ে শান্ত স্বরে জবাব দিল, বাসর করছে, সিম্পল। গুরুত্বপূর্ণ কাজে গয়নাঘাটি ডিস্টার্ব করলে প্রবলেম হবে। ব্যাস, কুহুর বেঁচে থাকা শ্বাস প্রশ্বাস এইবার বোধহয় একেবারেই বন্ধ হয়ে গেল। কুহু এক প্রকার জমে আছে। দুহাতে দুর্বল ভঙ্গিতে কাব্যকে ঠেলে সরাতে চাইলে কাব্য যেন ইচ্ছে করে নিজের বাকি ভারটুকু কুহুর শরীরের উপর দিয়ে দিল। কুহু টলমলে চোখে তাকালো একবার কাব্যের ঠোঁটের থেকে চোখ সরিয়ে তাকালো ধীরে ধীরে কাব্যের দুই বাদামি চোখে। কাব্য তাকালো তখন, দুজনার চোখে চোখ মিলল। উপন্যাসী কুহু হয়তোবা অনেক জেদি, রাগী এবং বদমেজাজি, তবে সেটা শুধুই কুহুর নিছক এক অভিনয়। চরম সত্য তো হচ্ছে কুহু আজও তার কাব্য ভাইকে অসম্ভব ভালোবাসে। এখনো কাব্য ভাই ওর সামনে এলে কুহু মুগ্ধ হয়ে তাকাতে মন চায়। তবে কিসের এত জেদ সিদ্দিক বাড়ির এই নারীর? কারণ নিজের আত্মসম্মান। ভালোবাসার চেয়ে বেশি মূল্যবান এই একটা শব্দ, ভীষণ ভারীও বটে। কাব্য সামনে এলে এখনো হুঁশ জ্ঞান খোয়ানো কুহু অভিনয় করে বোঝায় কাব্য ভাই ওর মনের আনাচে কানাচে কোথাও নেই, থাকতেই পারেন না। ভুল ভুল ভুল। কুহুলিকা সিদ্দিকে কুহু স্রেফ অভিনয় করছে। কাব্যের কাছে একটা নির্দোষ প্রমাণের পেছনে মরি হয়ে উঠে অযথা নিজেই নিজেকে কষ্ট দিচ্ছে। এমনটা নয় যে স্বয়ং কাব্য সেটা বুঝেই না। সে বুঝে বুঝে বলেই কুহুর এত রাগ, এত অপমান কোনো কিছুই গায়ে মাখায় না কাব্য। কুহুর ওই টলমলে চোখে তাকানো হয়তোবা তাই কাব্য বুঝে গেল। হয়তোবা আজ রাতে এক হতে কুহু বাধা দিবে না, ও হারিয়ে বসবে নিজেকে। কিন্তু কাব্য সেটা চায় না। ও চায় যেদিন কাব্য কুহুকে গভীরে ছুবে সেদিন যেন কুহুর এত বছরের মাতলামো পাগলামো অস্থিরতা সবটাই অনুভব করে। রাতের উত্তাল পাতাল আদর ভালোবাসাবাসির পরেও কুহু যেন পাগলের মতো ওর কাছে আরও আদর চায়, আরও লেপটে যায় কাব্যের গায়ের সঙ্গে। তবেই না প্রকৃত ওর শারীরিক সুখ এবং মানসিক তৃপ্তি দুটোই মিলে। জোর জবরদস্তি তো কাপুরুষরা করে, আর কাব্য হচ্ছে উপন্যাসের সুপুরুষ নায়ক। কাব্য থামলো। নিজের একটুখানি স্পর্শে কুহুকে এতটা বরফ শীতল হয়ে যেতে দেখে ঠোঁট টিপে হাসলো হয়তো। পরপর আলগোছে নিতান্তই ভদ্রপুরুষের ন্যায় কুহুর কোমরে শাড়ি থেকে খুলে ফেলা সেফটি পিন নিজে থেকে লাগিয়ে দিতে লাগলো। আচমকা কাব্যের থেমে যাওয়ায় অবাক হয়ে খিচে রাখা চোখটা খুলে ফেলল কুহু। বিস্ময়ে চেয়ে দেখলো কাব্যের মনোযোগী দৃষ্টি। যে চোখ দুটো কুহুর কোমরের শাড়িতে ভীষণ আলগোছে পিন আটকে দিচ্ছে, যেন পিনের খোঁচা কুহুর ওই নাজুক শরীরে না লাগে। কুহু চেয়েই রইল। কাব্যের বাগালটা ঠিক ওর ঠোঁট বরাবর। সবকিছু ঠিক থাকলে হয়তো কুহু এখন ওই গালটায় চুমু খেত। চুমু খেতে খেতে নির্লজ্জের মতো আবদার করত একটা আদুরে স্পর্শময় রাতের। নিজে থেকেই কাব্যে শেরওয়ানির বোতাম খুলে মুখ ডুবাতো কাব্যের গলার নিচে বুকের বা পাশটায়। তারপর ওদের কাছে একটা রাত হাতছানি দিত। যে রাতটা কুহুর ভীষণ শখের ছিল এতকাল যাবত। আর আজ ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কুহুর। কাব্য পিন লাগিয়ে আলগোছে কুহুর শরীরের উপর থেকে উঠে বিছানায় বসলো। নিজে চোখে বুঝে বড় বড় শ্বাস ফেলে সামলাচ্ছে। ঠিক তখনও কুহুর তাকিয়ে রইল কাব্যের পেটানো বলিষ্ঠ মাস্কুলার পিঠের দিকে। কাব্য স্বাভাবিক হয়ে বিছানার একপাশে শুয়ে থাকা কুহুর দিকে তাকালো। কুহুর ওইভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে এবার কেন যেন কাব্য নিজেই দুষ্টু হাসলো। ডান চোখটা টিপে বলল, কি এত অবাক হয়ে কি দেখছিস? চাই নাকি কিছু? চাইলে বলে ফেল, আমরা চাইলে কালকে থেকে আবার আমাদের ঝগড়া শুরু করব। কুহু যেন আবারও হুঁশে এলো।
শাড়ির আঁচল সামলে উঠে বসে তিরিক্ষি ভঙ্গিতে বলল, না, আজকে যদি এমন কিছু করতেন জীবনে হয়তো আমার করা অপমান আর ভুলতেও পারতেন না। ভালো করেছেন খুশি এসে। কাব্যের মুখটা ছোট হয়ে গেল, কেন যেন ছোট গলায় বলল। তোর কি মনে হচ্ছিল আমি টাচ করতাম আজকের রাতে তোকে? কুহু মুখ বাঁকালো, বলল। মনে না হওয়ার কি কোনো কারণ আছে? কাব্য মিছে হাসলো। কুহু চোখ ফিরিয়ে নিল সেটা দেখে। কাব্য নিজের মতো ওসব ভুলে গিয়ে পরপর উঠে গেল বিছানা থেকে। কাবার থেকে 3টা টাকার মোটা বান্ডেল এনে কুহুর সামনে ধরল। কুহু ভ্রু কুচকে তাকালো টাকার দিকে, পরপর কাব্যের দিকে। কাব্য স্বাভাবিক স্বরেই বলল, তোর দেন মোহর। কুহু তাকিয়ে রইল টাকার দিকে, আর একবারের জন্য চোখ গেল না। ও দেখলো কাব্যের মুখ চোখ। কাব্য কুহুকে চুপ থাকতে দেখে জোর করে হাত টেনে বান্ডেল ধরিয়ে দিয়ে বলল, দেনমোহর দিলে নিজের ওয়াইফকে না কিছু আছে, হুজুর বললেন। তবে টেনশন নিস না, আমি তোকে ছোব না। যতদিন অবধি না তুই আমার সাথে আগের মতো হচ্ছিস, নিজ থেকে আমার আদর উন্মাদের মতো চাইছিস, আমি কাব্য তোকে ছোব না। কুহু ফ্যালফ্যাল চোখে তাকিয়ে পরপর মুখ ফিরিয়ে নিল। কাব্য ওই মুখ ফেরানোটাতেই জ্বলে গেল। পরপর গম্ভীর হয়ে বলল, তবে নিজের বউকে বিছানা রেখে বিপরীতে মুখ ফিরে শুয়ে থাকার মতো কাপুরুষ আমি নই। তাই সব টুকটাক স্পর্শ পাবি আমার থেকে, বাধা দিলেও আমি শুনবো না এসব ব্যাপারে। বলেই কাব্য গম্ভীর মুখে রেগেই সেইভাবে কুহুর কপালে টুক করে একটা চুমু খেয়ে হনহনিয়ে ঘরে টি শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওদিকে কুহু আহম্মক ফ্যালফ্যাল চোখে টাকার বান্ডেলটার দিকে চেয়ে থেকে আবারও ওয়াশরুমের দিকে তাকালো। লোকটা তো দারুণ ধুরন্ধর, বজ্জাতের হাড্ডি একটা, স্পর্শ করবে না বলেই চুমু খেয়ে গেল। কুহু যখন কাব্যের গোষ্ঠী উদ্ধার করছে তখন কুহুর ফোনে মেসেজ এলো। শার্লিনের মেসেজ পাঠিয়েছে। আর ইউ দেয়ার মাইকেল? কুহু ব্রুকুচকে শার্লিনের ফোনেই দিয়ে দিল সরাসরি। শার্লিন কলটা রিসিভ করে কোনো রকমে হ্যালো বলতে বলতে কাশলো। কুহু বিরক্ত ভঙ্গিতে কাশি শুনে কিছু বলতে যাবে, তার আগে শার্লিন আবারও কেসে উঠে বলল, না মানে রাত 1টা বাজে ওইসব করা ছেড়ে আমাকে কল দিলি? তোরা এখনো মানে আর কি? শার্লিন বোধহয় লজ্জা পাচ্ছে, বাকিটা বলবে বাকি করে। ওদিকে কুহু ওকে থামিয়ে দিয়ে একদম সোজা সাপটায় বলে উঠল, না, আমরা এখনো একজন আরেকজনকে নিয়ে ঘুমাইনি, ঝগড়া করেছি এতক্ষণ, আর এখন আমার বজ্জাত ধুরন্ধর বর শাওয়ার নিচ্ছে। অবশ্যই এটা স্বাভাবিক ব্যাচেলর শাওয়ার, ওকে? শোনা হয়ে গেছে, জানবি আর কিছু? শার্লিন থতমতক হয়ে গেল। কুহু যেভাবে সোজা সাপটা সব গড়গড় করে বলে দেবে এটা সম্ভবত আশা করেনি শার্লিন। ও লজ্জা পেয়ে বিষম খেয়ে বলল, আরে আমি এত কিছু কখন জানতে চাইলাম? বিয়ের রাতে যদি ব্যাচেলার শাওয়ার না নিয়ে কাব্য ভাইয়া ম্যারেজ শাওয়ার নিতেন, আই হ্যাভ নো প্রবলেম। কুহু চিবিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল। তাহলে অযথা খোঁজাচ্ছিলি কেন কল দিয়ে, ফাজিল কোথাকার? শার্লিন ভেবাচাকা খেয়ে গেল। কুহুর এই নির্লজ্জ আচরণে শার্লিন বেচারি ভালোই হতাশ হয়েছে। কুহু গড়গড় করে যে কথাগুলো শার্লিনকে বলল, শার্লিনের নিজেরই লজ্জা লাগা শুরু হয়েছে। শার্লিন লজ্জা লুকিয়ে গম্ভীর কণ্ঠে বুঝদারের ন্যায় বলল, বউদের এই রাতে লজ্জা পাওয়া আমার কাছে স্বাভাবিক লাগে বলেই খোঁজাচ্ছিলাম। তুই যে নির্লজ্জের মতো রাতে সব সিন বলে দিবি জানতাম না। এখন ফোন রেখে তুই আর তোর বর মিলে ঝগড়া করে দুনিয়াটাই সব ভস্য করে দে। বলেই ঠাস করে শার্লিন কলটা কেটে দিল। বেচারি আজ বড় শখ করে কুহুকে কল দিয়েছিল একটু পচানোর জন্যে। উল্টো কুহু বেচারি নির্লজ্জ আচরণ করে রোম্যান্টিক অশ্লীল মুডটাই নষ্ট করে দিল। কুহু এবার ডাইরেক্ট অফ করে দিল ফোন। তারপর নিজে একটা টাওয়েল নিয়ে বসে থাকলো কাব্যের বেরোনোর অপেক্ষায়। 10 মিনিট পর কাব্য বেশ সময় নিয়ে স্রেফ একটা টাওয়েল কোমরে নিচের অংশে জড়িয়ে বেরিয়ে এলো। ওয়াশরুমের দরজা খোলার শব্দে কুহু হেলায় আনমনে তাকালো ওদিকে। পরপর বেচারি কুহু সারা শরীরটাই ধক করে উঠল। কাব্য খালি গায়ে স্রেফ টাওয়েল জড়ানো, বুকের অংশে টুপটাপ পানি জমে আছে, ভিজে চুল এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে আছে, চোখের বেশ অনেকটাই অংশ ঢেকে ফেলেছে চুলের কারণে। কুহুর বুকটা ধুকপুক করছে যেন। এমন নয় যে আগে কাব্যকে খালি গায়ে দেখেনি, দেখেছে কুহু, কিন্তু এভাবে ভেজা শরীরে বিয়ের রাতের অনুভূতি হয়তো অন্যরকমই। মেয়েরা এই বিয়ের রাতেই ছেলেদের এসব সাদা জাদু থেকে কিভাবে মুগ্ধ হয় না। কুহুর এই মুহূর্তে মনে হলো অ্যারেঞ্জ ম্যারেজের বউরা হয়তো ঠিক এইভাবেই একটা মুহূর্তেই তাদের নিজ নিজ স্বামীর প্রেমে পড়ে। প্রেমের শুরুটা সম্ভবত এখান থেকে শুরু হয়। বুকের কাঁপুনি লুকিয়ে কুহু আলগোছে চোখটা নামিয়ে নিয়ে কাব্যকে এড়িয়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। কাব্য নিজের মতো ততক্ষণে টি শার্ট প্যান্ট পরে হেয়ার ড্রায়ার দিয়ে নিজের চুল শুকিয়ে নিচ্ছে। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। কাব্য আয়নাতেই তাকালো। ওদিকে ওয়াশরুমের দরজা পুরোপুরি তখন খুলল না, বরং হালকা খুলে কুহুর চোখটা নামিয়ে দরজায় টোকা দিল একটা। অর্থাৎ কুহুর মনোযোগ চাই এবার। কাব্য ফিরল না, বরং আগের মতো ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুকাতে আয়নার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি চাই?
কুহু চোখটা নামিয়ে রেখেছে। ভেজা কাঁধের উন্মুক্ত একাংশ কাব্য একবারের জন্য স্রেফ দেখতে পেল, সাথে সাথে আরেকটু চেপে দাঁড়ালো কুহু গা লুকিয়ে। কাব্য এখন শুধু মুখটুকুই দেখতে পাচ্ছে, ভেজা স্নিগ্ধ একটা পান পাতার ন্যায় মুখটা। কাব্য আয়নাতে চোখ দিয়ে কুহুকে দেখছে, ভেজা চুলে টপ টপ করে পানি পড়ছে। কুহু সেভাবেই চোখটা নামিয়ে বলল, একটা হেল্প করুন, আমার ড্রেস ওই ড্রয়ারে, না লাগেজে আছে, দিন ওটা। বলতে গিয়েও দেখা গেল কুহুর মুখ লাল। কাব্যের সাথে এতক্ষণ ঝগড়া করলেও কেন যেন এভাবে ভেজা গায়ে শরীর লুকিয়ে কাব্যের সামনে দাঁড়িয়ে আছে ভাবলেই কুহুর ভেতর থেকে লজ্জা অস্বস্তি উপচে আসছে, লজ্জায় কান্নাও আসছে বলা চলে। ওদিকে কুহুর এমন একটা নাজুক মুহূর্তেও কাব্যর জবাবে সেভাবে আবারও ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুকাতে দায়সারা ভঙ্গিতে বলল, নিজে এসে নিয়ে যা। এমন একটা ছোট লোকি কথাতে কুহুর লজ্জা পালিয়ে গেল, সঙ্গে সঙ্গে চোখ তুলে তাকালো, পরপর বলল, আমি কিভাবে আসবো? জবাব দিল কাব্য। টাওয়াল নিলে না? সেটা পরে এসে নিয়ে যা। যে মেয়ে লোক আমার সাথে রুড বিহেভ করে, চিল্লায়, তার এসব কাজ আমি করে দিই না। কুহুর মনে হলো কাব্যের মাথায় আস্ত একটা ডাব ভাঙলে বোধহয় শান্তি মিলত। এখন একটা মানুষ কি পরিমাণ ফাজিল হলে এই ধরনের ছোট লোকই কথা বলতে পারে। কুহু এবার রাগে মেজাজ হারিয়ে ফেললো। লাগবে না, সারা রাত তাহলে আমি বাথরুমেই বসে কাটিয়ে দেবো। তারপর ঠান্ডা লাগলে আব্বুর কাছে গিয়ে বলে আসবো তার আদরের ভাইয়ের ছেলে বিয়ের রাতে আমায় ঠান্ডায় রেখে টর্চার করেছে। যত সব। বলেই রেগে মেগে আগুন হয়ে ঠাস করে দরজাটা আটকে দিল কুহু। দরজা বন্ধের শব্দ যেন কাব্যের কানে বেসুরে তাবলা বাজালো এক প্রকার। কাব্য মিটিমিটি হেসে স্রেফ তাকিয়ে রইল আয়নার দরজার দিকে। অতঃপর কুহু বাথরুমে বসে রাগে বিড়বিড় করে কাব্যের 14 গোষ্ঠী উদ্ধার করছিল যখন কাব্য তখন দরজায় টোকা দিল, বাইরে থেকে গম্ভীর কণ্ঠে বলল, সেকেন্ডের মধ্যে দরজা না খুললে সত্যি বলছি বাথরুমে সারা রাত কাটাবে। কুহুর রাগ নিয়ন্ত্রণে আনলো, কোনো রকম নিয়ন্ত্রণ করে দরজা খুলতেই কাব্য আর তেমন কিছু বলল না, লজ্জাও দিল না। একটা 3 পিস এগিয়ে দিল কুহুর দিকে। কুহুর আগে চোখে কাব্যের দিকে তাকিয়ে 3 পিস কেড়ে নিয়ে আবারও দরজা আটকে দিল। বাহ, জনাব 3 পিস দিয়েছেন নিজের টি শার্টের কালারের সাথে ম্যাচ করে। পরপর মনে হলো 3 পিসের সাথে গুরুত্বপূর্ণ কাপড় দিয়েছে কিনা। ভাবতেই দেখা গেল কাব্য ছোট একটা বিষয় অবধি লক্ষ্য করে 3 পিসের ভিতর ঢুকিয়ে দিয়েছে। সরাসরি দিলে হয়তো কুহু লজ্জা পেত, তাই বোধহয় এতটা লুকিয়ে চুরিয়ে দেওয়া। কুহুর ঠোঁটে অজান্তে একটা হাসি খেলে গেল। পরক্ষণে আগের কথা মনে করে হাসিটা দমন করে মুখ চোখ আবার গম্ভীর করে বাকি জামা কাপড়গুলো স্ট্যান্ডে রেখে দিল। অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে কাব্য বিছানা ছেড়ে ফুল ফেলে দিচ্ছে সব। কুহু ভ্রুকুচকে দেখলো, তবু কিছু প্রতিক্রিয়া দেখালো না। চুপচাপ আয়নার সামনে দাঁড়িয়ে ক্রিম দিয়ে ভেজা চুল রাত দিয়ে শুকিয়ে নিল। ওদিকে কাব্য বিছানা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিল। মেঝেতে কুহুর দোপাট্টা পড়েছিল, সেটা তুলে সাবধানে ভাঁজ করে আলমারিতে রেখে দিল। কুহুর শাড়িটা বাথরুমে ছিল, সেটা এনে বালিশের পাশে রাখলো। বেনারসি শাড়ি ভালো নিয়ম মেনে ধুতে হবে, সেটাও কুহুকে শুনিয়ে রাখলো। কুহু চুপচাপ শুনলো, এসব উত্তর দিল না। কাব্য সব কাজ শেষ করে বিছানার এক পাশে বসলো। কুহু এসে বসলো ও পাশে। কাব্য বাতি নিভিয়ে দিতে দিতে বলল, ঘুমিয়ে পড়, সকালে মাছ কাটার রেওয়াজ হবে সম্ভবত, আমাকে বাজারে যেতে হবে। কুহু চোখ মুখ গম্ভীর করেই রাখলো তখনও। তারপর কাব্যের কথার সাথে সাথে কয়েকটা বালিশ এনে ওদের দুজনের মাঝে বিছানার বর্ডারের মতো করে রাখলো। কাব্য ভ্রুকুচকে দেখলো স্রেফ। পরপর ছোট্ট একটা শ্বাস ফেলে কুহুর এই নিছক ন্যাকামিটা উপেক্ষা করে নিজের জায়গায় শুয়ে পড়ল, অথচ বালিশের জায়গায় থাকলোই না। রাত যখন গভীর তখন কুহু নিজেই এসব বালিশ ফেলে দিয়ে ঠিকই কাব্যের বুকে মাথা রেখে আরাম করে ওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে মুখ হাঁ করে। কাব্য নিজের বুকের উপর কুহুকে টের পেয়ে সাথে সাথে সেটার একটা ছবি তুলে রাখলো। সকালে উঠে কুহুকে অপবাদ দিতে গেলে প্রুফ হিসেবে ছবিগুলো দেখিয়ে দিবে। সিদ্দিক বাড়ির ফ্লোর নাম্বার 1, কাব্যদের ফ্ল্যাট। ছোটখাটো বিয়ের আয়োজন করা হচ্ছে বলার পরেও দেখা গেল পাড়ার বেশ কজন মহিলা, স্বামীমার কিছু অত্যন্ত ক্লোজ আত্মীয়রা এসেছেন বিয়েতে। মেহমানদের রেওয়াজ প্রথা দেখানোর জন্য হলে আজ মাছ কাটার জন্য আয়োজন করতেই হলো। তাই দেখা গেল সকাল হতে কাব্য, স্নিগ্ধ আর আনোয়ার সিদ্দিক বাজারে দৌড়ে গেলেন। আজ কুহুর ঘরোয়া রান্নাঘরের প্রথম হাতে করি হবে মাছ কাটার মাধ্যমে। এটা সিদ্দিক বাড়ির বহু বছরের পুরনো ঐতিহ্য। ওদিকে কাব্য টেনশন করছে, খুঁজে খুঁজে মাছালাকে জিজ্ঞাসা করছে কোন মাছ কাটা সহজ, আনাড়ি হাতে কাটতে কষ্ট হবে না। প্রতিটা মাছালাকে খুঁজে খুঁজে একই প্রশ্ন করাতে আনোয়ার সিদ্দিক পাকা চোখে একবার তাকালেন। কাব্য ঠিক তখনও আরেক মাছের দোকানিকে জিজ্ঞাসা করছে, ছোট সাইজ দান এটা তো ধরতেই পারবে না, হাতগুলো নরম, ছোট, অনেক ছোট সাইজ দেন মামা। মাছালা বিপাকে পড়েছে হয়তো, কোনো মতে বলল, এটাই ছোট সাইজ মামা। আপনারা 10 বছরের মাইয়া দিয়া মাছ কাটাবেন নাকি? স্নিগ্ধ হাসতে হাসতে শেষ। মাছালাকে বলল, নতুন নতুন বিয়া মামা, বুঝেন নাই ব্যাপারটা?
কাব্য এটা শুনে বিরক্ত চোখে স্নিগ্ধের দিকে তাকাতে ওর হাসি থেমে গেল। মাছ আলা কাব্যের দ্বন্দ্ব দেখে আনোয়ার সিদ্দিকী এটা রেখে বড় সাইজের রুই দাম মিটিয়ে নিয়ে নিলেন। কাব্যের ছোট শুকনো মুখ দেখে গম্ভীর কণ্ঠে বললেন, তোমার বউ শুধু বাটিতে মাছের শরীর লাগবে, 2 ফোঁটা রক্ত পড়বে মাছ থেকে, বাকি কাটাকুটি তোমার আম্মু আর মহিলারাই করবে। এত টেনশন নিও না বাবা হু। কাব্য লজ্জা পেয়ে গেল, মুখটা ছোট হয়ে আসতে চোখ নামিয়ে কেসে উঠে অন্যদিকে তাকিয়ে ফেললো। স্নিগ্ধ ওদিকে হাসছে, কোনো রকমে হাসি চেপে রেখেছে। বেচারা ওদিকে কুহুকে একটু আগে শামীমা এসে একটা শাড়ি দিয়ে গেছেন, প্যাস্টেল গ্রিন রঙের কারুকাজ করা মুসলিম শাড়ি, সাথে কিছু মিনিমাম সোনার গয়না। আজ মাছ কাটার সময় কাব্য কুহুর ছোটখাটো ফটো সেশনও হবে, সেজন্য পরিপাটি হয়ে থাকতে বলেছেন। কাব্য এলেই শুরু হয়ে যাবে রেওয়াজ। অথচ সময় পেরিয়ে গেল। এতক্ষণ ধরে কুহু শাড়িটা নিয়ে থমকে বসে আছে বিছানায়। কায়াকে কল করেছে, ফাজিলটা কলটাও ধরছে না। ওকে শাড়ি পরাতে হবে, কারণ বেচারি কুহু এতটাই আদুরে আহ্লাদে বড় হয়েছে বলে আজ অব্দি শাড়ি কিভাবে পরে জানে না, অথচ এটা শেখা উচিত ছিল। বেসিক জিনিসটাইও পারে না। আরেকবার কল দিতে যাবে, এই সময় কায়া কল রিসিভ করতে কুহু শুরুতে একটা ধমক দিল। ফাজিল কই ছিলি? কায়া ভীষণ ব্যস্ত, সেভাবেই জবাব দিল। মামা ওই মামা ওই নীলটা দেখান। হ্যাঁ হ্যাঁ ওইটাই, কুহুপুর শপিংয়ে আছি। কুহুপুর সঙ্গে কেন, কিছু লাগবে? কুহু ভুরু কুচকালো। কিসের শপিং? আশেপাশে অনেক হইচই। কায়া কোনো মতে সবটা সামলে একটু একপাশে গিয়ে উত্তর দিল, তোমার আমার ভাইয়ের জন্য কাপড় কিনবো ফুপু। তোমার শাশুড়বাড়ির তরফ বড় চাচু সবাইকে গিফট দিবে আজ। কুহু কি করবে, বেচারি মহা ফ্যাসা দিয়ে পড়ে গেল যে এইবার। ওয়াল গোছে কলটা কেটে দিল, অথচ বাইরে থেকে শামীমা বারবার বলে গেছেন কাব্য আসার আগেই তৈরি হয়ে বসতে। কাব্য এলেই মাছ কাটার অনুষ্ঠান শুরু করা হবে। ঘরের বাইরে পাড়ার মহিলা শামীমার বাপের বাড়ির কয়েকজন এসেছে। ওরা না থাকলে এখনই বাইরে বের হয়ে বড় আম্মুকে ডাকলে উনি এসে 2 মিনিটে শাড়িটা পরিয়ে দিতেন। বিরক্তিতে কুহুর সবকিছু তেতো লাগছে। ঠিক তখন মুশকিল আসান হবার মতো কাব্য দরজা ঠেলে ভেতরে ঢুকলো। বেচারার পুরো শরীর ঘেমে একাকার, সাদা পাঞ্জাবি ঘামে ভেজা। সেভাবে কুহুর দিকে এক পলক তাকিয়ে ব্যস্ত গলায় টাওয়েল নিতে নিতে বলল, এসিটা ছেড়ে রাখ দ্রুত, আমি 5 মিনিট আসছি। বলেই কাব্য দ্রুত গোসল করতে গেল। কুহু চুপচাপ এসি চালালো। এখন এটার জন্য আরেক দফা ঝগড়া করতে ইচ্ছে করছে না। কাব্য এমনিতেই গরম সহ্য করতে পারে না, থাক একটু স্বস্তি দিক ওকে। কাব্য বেরোলো 5 মিনিটের মাথাতে। এসে মাথা মুছতে মুছতে এসির ঠিক নিচে বিছানায় বসে কুহুর দিকে চেয়ে বলল, রুই চলবে, কাটতে পারবি? আব্বু ইলিশ ধরেছিলেন, আমি আনিনি, কাটা বেশি, তুই পারবি না। রুই জিনিস তো, ওই যে বড় একটা মাছ, আলু দিয়ে রান্না। কাব্য থেমে গেল। কুহুকে অমন করে চুপ থাকতে দেখে ভ্রু বাঁকালো, হালকা গলায় বলল, কি ব্যাপার, আমার ঝাঁসির রানী আজ এত চুপচাপ? আমি তো কিছু করিনি, তাহলে অন্য কেউ কিছু বলেছে তোকে? কুহু তাকালো কাব্যের দিকে, এক নাগারে এক শ্বাসে বলে গেল, কি হয়েছে? বিয়ে করে তো উদ্ধার করেছেন আমাকে, রাইট? শাড়ি কে পরাবে এখন? বাড়ি ভর্তি মানুষ, যদি জানে বউ শাড়ি পরতে পারে না, কি বিচ্ছিরি ব্যাপার হবে ভেবেছেন? ফুর্তি তো সব আপনার, ঝামেলা তো সব সেই আমার ঘাড়ি। কাব্য শুনলো, তারপর সিরিয়াস গলায় বলল, শাড়িটা দেখি তো, কি ম্যাটেরিয়াল? কুহু শাড়িটা ফেললো বিছানার উপর। কাব্য শাড়িতে হাত বুলিয়ে একবার দেখলো, পরপর মাথা দুলিয়ে বিড়বিড় করলো। চলবে। কুহু কিছু না বুঝে তাকালো ওর দিকে। কাব্য উঠে দাঁড়ালো, টাওয়েল বারান্দায় মেলে দিয়ে এসে কুহুর দিকে চেয়ে বলল, ওঠ, পরিয়ে দিচ্ছি শাড়ি। এবার যেন কুহুর চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। চূড়ান্ত বিস্ময় নিয়ে বলল, মানে শাড়ি এটা, লুঙ্গি না কিন্তু। কাব্য বিরক্ত হলো, যেমন চোখ শব্দ তুলে বলল, চোখ আছে আমার, আমি দেখতে পাচ্ছি। এটা কি? ও যখন দ্রুত পরিয়ে দেব, সময় নাই একদম, কুইক কুইক। কুহু ভ্যাবাচাকা খেয়ে চেয়ে আছে এখন তখনও। কাব্যের এত দেরি, এত সাসপেন্স ঠিক সহ্য হলো না। ও একটানে কুহুকে উঠিয়ে ফেললো। আচমকা আক্রমণে তাল সামলাতে না পেরে কুহু ঠিক আছড়ে পড়লো কাব্যের বুকের উপর। 2 হাত ঠেকলো কাব্যের বুকের দুপাশে। কাব্য কুহুকে এক হাতে জড়িয়ে অন্য হাতে ওড়নাটা গলা থেকে টেনে আলগোছে ফেলে দিল মেঝেতে। কাব্য একটানে কুহুকে উঠিয়ে ফেললো। আচমকা আক্রমণে তাল সামলাতে না পেরে কুহু ঠিক আছড়ে পড়ল কাব্যের বুকের উপর। 2 হাত ঠেকলো কাব্যের বুকের দুপাশে। কাব্য কুহুকে এক হাতে জড়িয়ে অন্য হাতের ওড়নাটা গলা থেকে টেনে আলগোছে ফেলে দিল মেঝেতে। কুহু হতভম্ব হয়ে মুখ ঘুরিয়ে একবার দেখলো মেঝেতে অবহেলায় পড়ে থাকা ওর শরীরের ওড়না। পরপর মুখ ঘুরিয়ে কাব্যের দিকে ভ্রু কুঁচকে তাকালো। কুহু এই মুহূর্তে কাব্যের হুডের চোখের দিকে তাকিয়ে আছে। কুহুর 2 শীর্ণকায় হাত তখন কাব্যের বুকে দুপাশে ঠেসে রেখেছে। ওর হাতের সোনার ভারী চুড়ি রিনিঝিনি শব্দ তুলছে তখনও, কিন্তু কাব্যের বুক লাফাচ্ছে হঠাৎ, আবারও সেদিনের মতো।
কাব্য একবার নিজের বুকের মধ্যে ঠেসে রাখা কুহুর মসৃণ মখমলে হাতটার দিকে তাকালো, পরপর মাথা তুলে তাকালো কুহুর কুচকানো চোখের দিকে। চোখ তো নয়, যেন কাতিলানা। কাব্যের বুকে ধারকান বেড়ে গিয়ে চূড়ান্তে উঠল। 130/90 মিলিমিটার অফ মার্কারি। কুহু শুনতে পায় সে হার্টবিটের শব্দ, লাভ টাব। কুহু তাকালো কাব্যের বুকের বাঁ পাশে, পরপর অস্বস্তিতে আস্তে করে ওপাশ থেকে হাতটা সরিয়ে নিতে চাইলে কাব্য খপ করে ওর হাতটা চেপে ধরে বুকের সাথে আরও শক্ত করে মিশিয়ে নিল। কুহু চমকে তাকালো কাব্যের হুডের নেশালো চোখের দিকে। কাব্য মাথা দুদিকে ধীরে নাড়ালো, অর্থাৎ হাতটা যেন না সরায় কুহু। কাব্যের এই ধরনের এক্সপ্রেশনে কুহুর হরমোন হঠাৎ বেহায়া হয়ে ছুটছে ঊর্ধ্বে। কুহুর বুকে ধারকান বেড়ে যা চূড়ান্তে তখন। কাব্য সেভাবে কুহুর চোখে চোখ রেখে আলগোছে ধীর হাতে কুহুর পরনের আনারকলি জামায় হাত রাখলো। সঙ্গে সঙ্গে কুহুর চোখ খিচে উঠে সাথে সাথে কাব্যের হাত খপ করে চেপে আটকে দিল। কাব্য থেমে গেল সাথে সাথে। কুহু চোখ খুলে তাকালো, ঠোঁট কাঁপছে ওর। এই ধরনের ঘনিষ্ঠতা ও চায় না, একদমই না। কিন্তু কুহুর হরমোন, ওর আবেগ, সেসব কুহুর বাধা মানতে এত নারাজ। কাব্য একটুখানি কাছে এলেই কুহুর মাথা আউলে যাচ্ছে বারবার। রাগ ধরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। কাব্য কুহুর দিকে ভ্রু উঁচিয়ে কিছু একটা ইশারা করতে কুহু নিজেকে সামলে কম্পিত কণ্ঠে, নিজেকে রুট দেখাবার ভান করে থমথমে কণ্ঠে বলতে শুরু করে। এ- এভাবে না, আমি দু কাপড় পরে আসছি বাথরুম থেকে। কাব্য সেভাবেই ডিপ ভয়েসে হিসিসালো। কাপড় আমিও পরাতে পারি, ইফ ইউ ওয়ান্ট। শেষের কথাটা কুহুর কানের কাছে ফিসফিসালো কাব্য। এই যাত্রায় কুহুর বোধ হলো ওর শ্বাস আটকে মরেই যাবে। গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে গেছে রীতিমতো। কাব্য হঠাৎ কুহুর এসব থরথর করে কাঁপুনির মধ্যে আচমকা চোখ বুজে কুহুর ডান কানের লতি কামড়ে ধরল দাঁতের ফাঁকে। সাথে সাথেই কুহু চমকে উঠে আচমকা গায়ে জোরে ধাক্কা দিয়ে বসলো কাব্যকে। কাব্য পিছিয়ে গেল 2 কদম। স্লিপারের সাথে মেঝের ঘর্ষণের শব্দ তুলল। পিছিয়ে যেতে যেতে কাব্য হাসলো, দুষ্টু অশ্লীল হাসি সেটা, যা দেখা মাত্রই কুহুর মেজাজ খারাপ হলো। আঙ্গুল উঁচিয়ে শাসিয়ে বলে উঠল, দূরে দূরে, হ্যাঁ, লুচ্চামো আমার সাথে না, ওকে? ডিল কি ছিল ভুলে গেছেন? কাব্য ওর ডিলের কথা মাথায় আসতে চোখ উল্টে হতাশ শ্বাস ছাড়লো। মাথাটা নেড়ে স্বীকার করার চেষ্টা করে পড়ল। ব্রেন এখনো শার্প আছে আমার, ভুলিনি। কুহু পৈশাচিক শান্তি পেল, মাথা নেড়ে বলল, গুড। এখন আমি যাব বাথরুম থেকে, দু কাপড় পরে আসবো, আর আপনি শুনছেন? রুমের সবগুলো লাইট নিভিয়ে পর্দা আটকে চোখে ওড়না বেঁধে বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে থাকবেন। শাড়ি পরাতে বলেছি আমার ফায়দা তুলতে না, বুঝে গেছেন? কুহুর কথার মাঝখানে হঠাৎ বাইরে থেকে গানের শব্দ এলো। পারফেক্ট টাইমিংয়ে পারফেক্ট গান। স্নিগ্ধকে একটা মায়ের দিতে হবে অসময়ে এসব ফাজলামি গান প্লে করার জন্যে। শুনেছেন না আপনি? কুহু আবার জিজ্ঞাসা করলো। কাব্য তড়িৎ তাকালো কুহুর দিকে, পরপর মাথাটা নিচু করে আলগোছে নাড়িয়ে বলল, বয়রা না আমি, সবটাই শুনেছি। বেটার। কুহু মাথা নেড়ে কাব্যের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে 2 কাপড় বের করে বাথরুমে চলে গেল। কুহু ওয়াশরুমে যেতেই কাব্য কিরমির করে উঠল রাগে। ঘরে বন্ধ দরজার ভেতরে বউকে ছুতে পারছে না কোনো এক ফালতু কারণে, অথচ ও যেখানে নির্দোষ। খোদা কোন মুসিবতে ওকে ফেলে দিলেন। অবশ্যই মুসিবত কাব্যের নিজে তৈরি করা, তাই কাউকে ইচ্ছে মতো দোষারোপ অব্দি করতে পারছে না। যাই হোক, ভদ্র সুপুরুষ নায়ক শাহরিয়া সিদ্দিক কাব্য নিজের ঘাটতারা হাঁটুর বয়সে স্ত্রীর কথা মতো সবটা কাজ করে রাখলেন। বাতি নেভানোর পর রুমটা এখন কেন যেন ভৌতিক দেখাচ্ছে ভীষণ। কাব্য একবার পুরো রুমে চোখ বুলালো। রুম দেখতে দেখতে হঠাৎ মনে পড়ে গেল একটু আগের দৃশ্য। কুহুর কানের লতিতে ওর ঠোঁট ছুঁয়েছিল। কাব্য সেটা মনে করতেই হঠাৎ কপালের পাশে আঙ্গুল চেপে মাথাটা নিচু করে নিঃশব্দে হেসে ফেলল। জোস ফিলিংস ছিল সেটা। পরপর নিজেকে সামলে কাব্য কুহুর মেঝেতে পড়ে থাকা ওড়না চোখে লাগানোর জন্যে উঠাতে হঠাৎ কি মনে করে কাব্য ওড়নাটা ছুঁড়ে ফেললো অন্য পাশে। ওড়নাটা কাবার্ডের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ল। কাব্য মৃদু হাসলো। রহস্য হেসে কুহুরি আরেকটা শিফনের ওড়না বেঁধে নিল চোখে। এই শিফনের ওড়নাতে বাইরে রোদের আলোতে ঝাপসা দেখা যাচ্ছে সবটা। ভদ্রসভ্য উপন্যাসের নায়ক কাব্য এবার হাসলে, নিতান্ত এক দুষ্টু হাসি। কুহু অনেকক্ষণ পর বেরোলো বাথরুম থেকে। সাবধান থাকতে গায়ে একটা বড়সড় শাল জড়িয়ে বেরিয়েছে। বাথরুম থেকে বেরোতেই কাব্যের চোখ ওড়নায় বাধা দেখে কিছুটা আশ্বস্ত হলো। তাড়াহুড়োতে আর খেয়াল নেই কাব্যের বদলে ফেলা অন্য ওড়নার দিকে। কিছুটা অপ্রস্তুত হয়ে কাব্যের সামনে দাঁড়াতে কাব্য অন্ধের মতো হাত বাড়িয়ে ওকে ছুঁলো। আসলে অভিনয় বলা চলে। কুহু একবার কাব্যের চোখের সামনে হাত বাড়িয়ে বলল, কয়টা আঙুল বলেন? কাব্য বড়ই বেচারার ন্যায় জবাব দিল, 2টো।
অথচ কাব্য স্পষ্ট দেখতে পাচ্ছে 5টা আঙ্গুল। কুহুকে অবশ্য সেটাতেই বড্ড আশ্বস্ত হতে দেখা গেল। মেয়েটা বড়ই বোকা কিনা। কাব্য এবার আরেকটু বেচারার মতো নিজেকে প্রকাশ করে সোজা হাত বাড়িয়ে কুহুর শরীর থেকে শাল ফেলে দিল। কুহুর বুকটা একবার কাঁপলো কেন যেন। নিজের 2 কাপড়ে মোড়ানো দেহের দিকে চেয়ে মাথা তুলে কাব্যের ওড়নায় বেঁধে রাখা চোখের দিকে তাকালো। বুকটা ঢিপ ঢিপ করছে কেন এমন। কাব্য আগে পিছে কোথায় না ছুঁয়ে সোজা কুহুর কোমরে হাত রাখতে আচমকা কুহু লাফিয়ে উঠল। কাব্য সাথে সাথে হাত সরিয়ে নিল। কি হলো? কুহু ঢোক গিলল। কাব্যের দিকে চেয়ে ইতস্তত হয়ে বলল, কি কি এভাবে ছবে না, একদম খবরদার। কাব্য ভ্রু কুচকালো। ওড়নার আড়ালে কুহু হয়তো বা সেটা বুঝলো। কাব্য বিরক্ত হয়ে বলল, শাড়ি পরলে ছুতে হবে, নো অপশন। কুহু ইতস্তত হয়ে জবাব দিল, না, না ছুঁয়ে ভদ্রভাবে শাড়ি পরাবেন। ওকে। কাব্য বাধ্য হয়ে মাথা নাড়ল। ধীর পায়ে কুহু আবারও এগিয়ে এলো। কাব্য শাড়ি পরানো শুরু করলো। কুহুর কোমরে গায়ে বাহুতে কাব্যের হাত স্পর্শ করছে, অথচ কুহু কিছুই বলতে পারছে না। দাঁতে দাঁত চেপে শাড়ি পরালে এসব হয় বলে নিজেকে সান্ত্বনা দিয়ে দাঁড়িয়ে থাকছে। বেচারি বুঝেওনি উপন্যাসের সুপুরুষ নায়ক, যে কিনা এখন একজন অশ্লীল দুষ্টু স্বামী, তার পক্ষে ভদ্রভাবে শাড়ি পরানো অসম্ভব ব্যাপার। শাড়ি পরানোর ফাঁকে কাব্য এবার আঁচল টেনে দিল কুহুর বুকের উপর। আঁচল কাঁধে ফেলার সময় কাব্য হঠাৎ কুহুর কানের লতিতে চুমু খেলো। পরপর সাথে সাথেই সরে গেল অবশ্য, কিন্তু এবার কুহু খেকিয়ে উঠল। কাব্য ভাই অতিরিক্ত হচ্ছে কিন্তু এবার। ভাই? কাব্য ভ্রু বাঁকালো। কুহু থতমত খেয়ে গেল। নিজেকে শুদ্ধে সাথে সাথে বলল, সে যাই হোক, কিন্তু বেশি হচ্ছে। আপনার আচরণ আমার কাছে সুবিধা লাগছে না। কানে চুমু খাওয়ার সাথে শাড়ি পরানো কি সম্পর্ক? কাব্য অবাক হওয়ার চেষ্টা করলো। চুমো? আমি আবার কখন চুমো খেলাম? ঠিক দাঁড়িয়ে দাঁড়িয়ে ডে ড্রিম করছিস? তারপর আমাকে নিয়ে এসব অশ্লীল ড্রিম? আস্তাগফিরুল্লাহ। কুহু বোকা হয়ে গেল, বলল, মানে এখন আপনি? কুহুকে পুরো কথা বলতে না দিয়ে কাব্যকে থামিয়ে দিয়ে গম্ভীর স্বরে আদেশ ছুড়ল। কনসেন্ট্রেট। কুহুর বুলি থেমে গেল। কুহু কি করবে? ও কি সত্যিই স্বপ্ন দেখেছিল? ইয়াক, এসব আবার কেমন স্বপ্ন? কুহু বোকার মতো ভাবতে লাগলো। কুহু বারবার দূরে সরে যাচ্ছিল। কাব্যকে এবার হঠাৎ কোমর ধরে টেনে নিজের সামনে আনলো। এই যাত্রায় চমকে উঠল যেন কুহু। কাব্য শাড়ির কুচি ঠিক করতে করতে হালকা হেসে হঠাৎ করে বিড়বিড় করে একটা কথা চলল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।